তো আজকে হচ্ছে 1 মার্চ 2025, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 16তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 16তম ক্লাস। তো আমরা আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি চার্জ। চার্জ গতকাল জাস্ট শুরু করেছিলাম কিন্তু শেষ করা হয়নি। চার্জের যে এই যে ধারাটা, অধ্যায়টা 221 থেকে 240 ধারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি প্রিলিমিনারিতে 1 নাম্বার অবশ্যই পাবেন এবং সেই সাথে সাথে লিখিত পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষায় এখান থেকে প্রায় হয় প্রবলেমেটিক প্রশ্ন আসবে, নাইলে এমনি একটা প্রশ্ন আসতে পারে। সো চার্জ আপনার বাদ দিয়ে যাওয়ার সুযোগ নাই। অনেকেই চার্জের অধ্যায়টা জটিল লাগে, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আপনি যদি আমাদের সাথে এই যে আলোচনা শুনেন ধৈর্য ধরে, তাহলে চার্জ আপনার কাছে সহজ হয়ে যাবে। তো কতদিন আমরা চার্জ শুরু করেছিলাম। চার্জের সংজ্ঞা দেওয়া হয়েছে 4-এর 1-এর সি, মনে রাখার সহজ তরিকা সি। সি সি তে চার্জ, তাহলে চার্জের সংজ্ঞা দিছে 4-এর 1-এর সি। তো ওই সংজ্ঞাতে যা থাক না না থাক, চার্জ আপনি মনে রাখবেন যে একটা ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে চার্জ গঠিত হয়। যারা কোর্টে যান তারা জানেন যে যখন একটা মামলা আমলি আদালত থেকে বিচার আদালতে প্রেরণ করা হয়, তখন বিচার আদালতে যাওয়ার পরে ওখানে ডিসচার্জ শুনানি হয়, অব্যাহতির শুনানি। অব্যাহতি যদি কাউরে না দেয়, তারপরে আদালত জিজ্ঞাসা করে আসামিরে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায়, দণ্ডবিধির এত এত ধারায় বা অমুক আইনের এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। তো সে যদি বলে আমি নির্দোষ, তখন চার্জ গঠন করা হলো। দোষী বললেও চার্জ গঠন করা হলো, সেটা পরের বিষয়, বাট তারে জিজ্ঞাসা করেই চার্জটা গঠন করা হয়। বুঝতে পারছেন? মানে তারে কারণ দর্শানোর, মানে তারে জিজ্ঞাসা করা হয় যে আপনি দোষী নাকি নির্দোষ। এখন চার্জের যে উপাদান, এটা আলোচনা করতে 221 থেকে 223 ধারা পর্যন্ত কতদিন আমরা আলোচনা করেছিলাম যে চার্জে অপরাধের নাম থাকতে হবে। চার্জটা গঠন করে কি আদালত। ধরেন একজন ব্যক্তি আসামি, সে কি অপরাধ করেছে, আদালত চার্জে সেটার নাম থাকবে। তারপরে চার্জে কোন সময় কোন স্থানে অপরাধটা করেছে আসামি, এটার কি নাম থাকবে। যদি কোনো চার্জে, যদি কোনো অপরাধের সুস্পষ্ট নাম না থাকে, তাহলে কি উপায়ে অপরাধটা সংঘটিত হয়েছে সেটার বিস্তারিত বিবরণ থাকবে। চার্জে আসামি যদি আগের কোনো হ্যাবিচুয়াল অফেন্ডার হয়, দ্যাট মিন্স তার যদি কোনো আপনার দণ্ড পেয়ে থাকে, পূর্ববর্তী দণ্ড, ধরেন একজন চোর, চুরির মামলা বিচার হচ্ছে, এর আগেও সে চুরি করছে, বা একটা মামলা বিচার হচ্ছে এর আগেও অন্য একটা মামলায় সে সাজা পেয়েছে, তাহলে পূর্ববর্তী দণ্ড চার্জে কি উল্লেখ থাকে। এবং যদি সেটা অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং আত্মসাৎ হয়, তাহলে সুস্পষ্ট তারিখ উল্লেখ না করলেও চলবে। সুস্পষ্ট তারিখ মানে সাধারণত অপরাধ তো একটা নির্দিষ্ট তারিখে হয়, কিন্তু গতদিন আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গ এটা কোনো নির্দিষ্ট তারিখে যদি আদালত যদি মানে শনাক্ত করতে না পারে, তাহলে বলবে যে আনুমানিক এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এত টাকা আত্মসাৎ করেছে। ধরেন উনি ব্যাংকার, ওনাদের ব্যাংকে যে চাকরি করে, সে যদি কোনো টাকা আত্মসাৎ করে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ যে মামলা করছে সেটা টাকা আত্মসাৎ করছে কনফার্ম, বাট আদালত বুঝতে পারতেছে না যে কোনো সুনির্দিষ্ট তারিখে করছে, তখন বলবে যে আনুমানিক এই মাসের এই তারিখ থেকে অমুক মাসের অমুক তারিখ পর্যন্ত আনুমানিক এত টাকা আত্মসাৎ করেছে। বাট এই আনুমানিকের যে বিষয়টা শুধুমাত্র দুইটা অপরাধের ক্ষেত্রেই প্রযোজ্য, একটা হলো আত্মসাৎ আর একটা কি বিশ্বাসভঙ্গ, এবং এটা নট মোর দেন 1 ইয়ার, 1 বছরের বেশি হবে না। বুঝতে পারছেন? অন্য কোনো অপরাধের ক্ষেত্রে কিন্তু আনুমানিক লেখা যাবে না। বুঝেছেন? আচ্ছা, এরপরে 223 ধারায় 3টা অপরাধের কথা বলেছে, কতদিন আলোচনা করেছিলাম এই 3টা অপরাধের ক্ষেত্রে কোন উপায়ে করছে এটা অবশ্যই লেখা লাগবে। মনে রাখবেন, প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান আর সরকারি কর্মচারীকে কি বলেন, বাধা দান। প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান এবং সরকারি কর্মচারীকে বাধা দান। আচ্ছা, একজন লিখছে যে স্যার কেটে কেটে আসতেছে, আপনারা একটু আনমিউট করে বলেন তো, সবার ক্ষেত্রেই গিয়ে কেটে কেটে আসে? না স্যার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে স্যার, সাউন্ড ক্লিয়ার আছে। তাহলে আপনার সমস্যা ভাই, আপনার নেট। দেখেন, তাহলে চার্জে আপনি 3টা অপরাধের নাম মনে রাখবেন। ওই 3টা অপরাধ ভিভিআই: প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান আর সরকারি কর্মচারীকে কি বাধা দান। এই 3টা অপরাধ শুধু নাম লিখলেই হবে না, কোন উপায়ে সংগঠিত হয়েছে এটা উল্লেখ থাকতে হবে। বুঝতে পারছেন?
এবং সর্বশেষ 224 ধারা আমরা পড়েছিলাম যে আইনে অনুসারে চার্জ গঠন করা হয়েছে, ও এর মধ্যে চার্জের আরেকটা উপাদান যে চার্জের ধারা উল্লেখ থাকবে, আইনের নাম উল্লেখ থাকবে। 224 ধারায় বলা হয়েছে চার্জে যে আইন অনুসারে চার্জ গঠন করা হয়েছে সেই আইন অনুসারে চার্জের শর্তাবলী কি ব্যাখ্যা করতে হবে। এটা হলো কত 224। সো আজকে আমরা যেটা পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখেন চার্জে ভুলের ফলাফল। এবার বই ওই পেজের দিকে নজর দেন। চার্জে ভুলের ফলাফল। চার্জ গঠনের দায়িত্ব কার? আদালতের। তাহলে চার্জ গঠনে ভুল করতে পারে কি? আদালত। আদালত যদি চার্জ গঠনে ধরেন নাম লিখতে ভুল করছে, সময় লিখতে ভুল করছে, আসামির নাম কোন জায়গায় অপরাধ করছে এটা লিখতে ভুল করছে, ধারা লিখতে ভুল করছে, যদি চার্জে যে কোনো একটা ভুল হয় তাহলে সেই ভুলের পরিণতিটা আসলে কি হবে, এটার সুবিধা আসলে কে পাবে, আর যদি ভুল হয় তাহলে সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে। এই চার্জের ভুলের পরিণতি সম্পর্কে আমরা একটু পড়ি। দেখেন চার্জে ভুলের পরিণতি সম্পর্কে 225 ও 232 ধারায় আলোচনা করা হয়েছে। কত কত ধারা? 225 আর কত 232। 225 ধারা অনুসারে চার্জে ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে তা গুরুতর বলে বিবেচিত হবে না। আন্ডারলাইন করেন। 225 ধারায় বলছে যে চার্জে ভুল আছে, ঠিক আছে, কিন্তু ওই ভুলের কারণে ন্যায় বিচার কি ব্যাহত হয় নাই, তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। বিষয়টা হলো যে চার্জে আদালত ভুল করছে কিন্তু ওই ভুলটা সামান্য, ওই ভুলের কারণে কারো তেমন কোনো ক্ষতি হয় নাই, তাহলে ওই ভুলটা গুরুতর বলে বিবেচিত হবে না। 225। তাহলে আপনি 225 মনে রাখবেন, 225 ভুল, 225 যে ভুল আছে এটা কি বলে বিবেচিত হবে না? গুরুতর বলে বিবেচিত হবে না। ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পেজে ওই পেজে রুবেল ওনা একটু দেখাই দেন। আচ্ছা, তাহলে চার্জে ভুল থাকলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। কত ধারা? 225। এখন দেখেন অপরদিকে 232 ধারা অনুসারে চার্জে ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত হয় তবে উক্ত ভুল গুরুতর বলে বিবেচিত হবে এবং উচ্চ আদালত ওই চার্জ বাতিল করতে পারে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস মনে রাখবেন যে চার্জে ভুল ছিল গুরুতর বলে বিবেচিত হবে না 225, চার্জে ভুল ছিল ন্যায় বিচার ব্যাহত হয়েছে গুরুতর বলে বিবেচিত হবে কত 232। বুঝতে পারছেন? তাহলে চার্জে ভুল থাকতেই পারে, কিন্তু চার্জে যদি ভুল থাকে ওই চার্জ বাতিল হবে 225 না 32-এ? 232। আর 25-এ যদি ভুল থাকে এটা গুরুতর বলে বিবেচিত। এখন 225 আর 232 আমরা বিস্তারিত করব উদাহরণ সহকারে, যাতে লিখিত পরীক্ষায় এই প্রশ্ন যদি আসে আমরা যাতে উত্তর করতে পারি। দেখেন 225 ধারা চার্জে ভুলের পরিণতি। রুবেল একটু ইনস্ট্রাকশন দিয়েন। ফৌজদারি কার্যবিধির 225 ধারা মতে চার্জ বা অভিযোগে অপরাধের বর্ণনা বা অন্য কোনো তথ্য পরিবেশনের সময় কোনো ভুল হলে, আন্ডারলাইন করবেন, কোনো কিছু বাদ পড়লে, ধরেন চার্জ গঠনের সময় আদালত একটা শব্দ বাদ দিয়ে দিছে, আসামির নাম এক, সগীর দিয়ে দিছে দবির, তারিখ 20 তারিখ দিয়ে দিছে 21 তারিখ। যদি আসামি বিভ্রান্ত না হয়, এই ভুলের কারণে আসামি যদি কি না হয়, বিভ্রান্ত না হয় বা ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে মামলার কোনো পর্যায়ে গুরুতর বলে বিবেচিত হবে না। অর্থাৎ এই ধরনের ভুলের কারণে মামলার বিচারে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে না। সহজ কথা শুনেন, চার্জে ভুল আছে, ভুলের কারণে আসামি ধরেন বিভ্রান্ত হয় নাই বা ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে সে ভুলটা কি গুরুতর বলে বিবেচিত হবে না। এটা হলো মওকুফযোগ্য, মানে এই ভুলের কারণে বিচারে কোনো প্রভাব পড়বে না। এটাই বলেছে কত ধারায়? 225 ধারায়। এখন আমরা উদাহরণ দেখবো। এখানে দুইটা উদাহরণ পড়বো। দেখেন উদাহরণ 1, কাবিরকে দণ্ডবিধির 242 ধারায় চার্জ করা হয়েছে যে সে জাল মুদ্রা রেখেছে এবং যখন সে উহা দখলে এনেছে তখন তা জাল বলে জানতো। 242 ধারায় কাবিরের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, যেখানে বলা হয়েছে সে জাল মুদ্রা কি রেখেছে এবং যখন সে দখলে এনেছে তখন সে সেটা কি জাল বলে জানতো। কিন্তু
চার্জে এই যে দেখেন প্রতারণা শব্দটি বাদ পড়েছে। ধরেন আদালতের চার্জ গঠন করার ভাষা এরকম হওয়া উচিত ছিল যে প্রতারণার উদ্দেশ্যে জাল মুদ্রা রেখেছে এবং যখন সে দখলে এনেছে তখন তা জাল বলে জানতো, কিন্তু চার্জ গঠনে আদালত ভুলক্রমে প্রতারণা শব্দটা কি লেখে নাই। বুঝতে পারছেন? তো এখানে উক্ত শব্দটি বাদ যাওয়া গুরুতর ভুল বলে গণ্য হবে না। আসামি যদি বলে যে প্রতারণা শব্দটা লেখে নাই, এই কারণে আমার কোনো অপরাধ হয় নাই, চার্জ গঠনে ভুল আছে, এই ভুলের সুবিধা আমি পাবো, আমার সাজা দেওয়া যাবে না, তখন আদালত বলবে যে প্রতারণা শব্দটা বাদ পড়ছে, এটা তেমন কোনো ব্যাপার না, কিন্তু ওই জায়গাতে বলা আছে যে তুমি জাল মুদ্রা দখলেই রাখছো, আর জাল মুদ্রা দখলে কি মানুষ কারো তো হবি হতে পারে না, জাল মুদ্রা দখলে রাখছে ডেফিনেটলি প্রতারণা করার উদ্দেশ্যেই, কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যেই। তো এখানে প্রতারণা আদালত ভুলক্রমে লেখে নাই, এটা গুরুতর বলে বিবেচিত হবে না। বুঝাইতে পারলাম? তো তাহলে চার্জে যদি কোনো ভুল হয়, আদালত দেখবে এই ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে কিনা বা আসামি বিভ্রান্ত হয়েছে কিনা। যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, আসামিও বিভ্রান্ত না হয়, তাহলে সেই ভুল গুরুতর বলে বিবেচিত হবে না এবং আদালত সেই চার্জ বাতিল করবে না। বুঝেছেন? এটা কত ধারা? 225। আচ্ছা, এবার আসি উদাহরণ 2, বিবিআই। দেখেন এগুলা বইয়ের উদাহরণ সরাসরি। দেখেন করিমের বিরুদ্ধে, ক মানে হলো করিম, করিমের বিরুদ্ধে 1882 সালের 21শে জানুয়ারি খোদাবক্স নামক এক ব্যক্তিকে হত্যার অভিযোগ করা হয়েছে। করিমের বিরুদ্ধে মামলা হয়েছে বা অভিযোগ করা হয়েছে, সে হত্যা করেছে 1882 সালের 21শে জানুয়ারি। কাকে? খোদাবক্সকে। 1882 সালের 21শে জানুয়ারি কাকে? খোদাবক্সকে। কিন্তু প্রকৃতপক্ষে নিহত ব্যক্তির নাম হায়দার বক্স। করিমের বিরুদ্ধে অভিযোগ আসছে সে হত্যা করতে কারে? খোদাবক্স, কিন্তু প্রকৃতপক্ষে যে মারা গেছে তার নাম কি? হায়দার বক্স। এবং হত্যার তারিখ 1882 সালের 20শে জানুয়ারি। তাহলে চার্জে লিখছে করিম মারছে খোদাবক্সে, ঘটনা ঘটছে কবে? 21শে জানুয়ারি, কিন্তু আসলে যে ঘটনাটা ঘটছে, যে মারা গিয়েছে তার নাম কি? হায়দার বক্স, এবং এটা ঘটনা ঘটছে কবে? 20শে জানুয়ারি। এখন এই ভুলটা কি গুরুতর বলে বিবেচিত হবে কিনা দেখেন। করিম কি মানে করিম কি এটা দাবি করতে পারবে কিনা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে বুঝেন না। ধরেন করিম রে এই ভুল চার্জ গঠন করে সাজা দিয়ে ফেলছে যে খোদাবক্সে হত্যা করার জন্য করিম রে যাবজ্জীবন কারাদণ্ড দিছে। তো করিম গিয়ে আপিল করছে, আপিলে গিয়ে বলতেছে যে ইওর অনার, আমি তো এই যে ব্যক্তি মারা গেছে তার নাম খোদাবক্স না, আর ঘটনা ঘটছে এত তারিখে, চার্জে লেখছে এত তারিখ, সো আমি খালাস পাওয়ার অধিকারী। আমার বিচারিক আদালত যে আমার দণ্ড দিছে, এই দণ্ডটা কি? অবৈধ। তো আমি কি পাওয়ার অধিকারী? খালাস পাওয়ার অধিকারী, কারণ চার্জে জায়গা কি ছিল? ভুল ছিল। তো এখন করিম কি এই খালাসের দাবিটা করতে পারবে কিনা, মানে সে কি চার্জ বাতিলের দাবিটা করতে পারবে কিনা? কোন আদালতে? আপিল আদালতে। আচ্ছা দেখেন, করিম কেবলমাত্র একটি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়েছে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক বল দিবেন উহা অনুসন্ধান কালে সে শুনেছে যে উহা কেবলমাত্র হায়দার বক্সের হত্যা সম্পর্কিত। একটু বুঝেন, চার্জে উল্লেখ করছে কে মারা গেছে? খোদাবক্স, কিন্তু অ্যাকচুয়ালি মারা গেছে কে? হায়দার বক্স। ঠিক আছে, চার্জ অনুসারে করিমের সাজা দিয়ে দিছে। এখন করিম এসে দাবি করতেছে যে, বসেন দিচ্ছি, করিম এসে দাবি করতেছে, পাশের জন্য দেখেন জীবনী, করিম এসে দাবি করতেছে যে মারা, আমি তো মারা, হায়দার নামের কোনো ব্যক্তি মারা যায় নাই, তাই আমার সাজা কি করা হোক? বাতিল করা হোক। তো এখন আপিল আদালত বলবে, মানে উচ্চ আদালত, যে করিম চার্জ গঠনে ভুল আছে, ঠিক আছে, কিন্তু তুমি ভাব ধরো না। কেন ভাব ধরো না? কারণ চার্জ গঠনের আগ পর্যন্ত জামিন চাইছে, চার্জশিট চাইছে, সব জায়গায় তো ওই হায়দার বক্সি লেখা, এবং হায়দার বক্স হত্যাকাণ্ডের মামলা, তুমি জামিন চাইছো, হাজির হইছো, চার্জশিটেও ওই কথাই লেখা। চার্জ গঠনে যদিও ভুল আছে,
কিন্তু তুমি তো প্রকৃতপক্ষে একটা হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত, এটা তো স্বীকার করো। জি স্বীকার করি। তাহলে এই যে যে হত্যাকাণ্ডটা মানে চার্জে যে ভুল হয়েছে এটা গুরুতর বলে কি বিবেচিত হবে না, কারণ অনুসন্ধানকালে তুমি মেনেই নিছিলা এবং মেনে নিয়েই তুমি এই বিভিন্ন সময় যে জামিন আবেদন করছো, রিমান্ড শুনানি হয়েছে বিভিন্ন জায়গায়, ওই সময় কিন্তু খোদা বক্স লেখা ছিল না, ওই জায়গায় ওই সময় লেখা ছিল কি হায়দার বক্স। তার মানে তুমি মেনে নিয়েই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করছো। আদালত এই যে ভুলটা করেছে, তারিখে ভুল বা নামের ভুল, এই ভুলটা কি সরল বিশ্বাসে ভুল, এটা গুরুতর বলে বিবেচিত হবে না। আদালত ইহা ধরে নিতে পারেন যে করিম বিভ্রান্ত হয়নি এবং অভিযোগের ভুল কি বলেন নকল। বুঝতে পারছেন? তাহলে চার্জে লেখা ছিল মারা গেছে খোদা বক্স, চার্জে লেখা ছিল 1 তারিখ, কিন্তু অ্যাকচুয়ালি মারা গেছে হায়দার বক্স, নাম হচ্ছে হায়দার বক্স আর তারিখ হচ্ছে আরেকটা। তো করিম যদি বলে থাকে যে এই ভুল গুরুতর বলে বিবেচিত হবে, তখন আদালত বলবে যে গুরুতর বলে বিবেচিত হবে না। কেন? কারণ চার্জ গঠন হয়তো একটা মামলার পরে গিয়ে, নাকি এর আগে তো মামলার অনুসন্ধান স্টেজ থাকে, অনুসন্ধান স্টেজে সব জায়গায় মামলাটা পরিচালিত হয়েছে ভিকটিমের নাম, যে মারা গেছে ডিসিজ পারসন, তার নাম হায়দার বক্সি, সেই নামেই, এবং তুমি সেখানে মামলা তখন কোনো আপত্তি তুলো নাই। তো এই ক্ষেত্রে এটা গুরুতর বলে কি হবে না বলেন বিবেচিত হবে না। আর যেহেতু তুমি একটা হত্যাকাণ্ডেই অভিযুক্ত, তাহলে 225-এর মূল কথা কি, চার্জে যদি ভুল থাকে এবং ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। বুঝেছেন? আচ্ছা, এই পেজটা কে কে পান নাই আর একটু বলেন তো আমারে। তাহলে 225-এর যে ভুল সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। এবার দেখেন 232 গুরুতর ভুলের ফলাফল, গুরুতর ভুলের ফলাফল। ফৌজদারি কার্যবিধি 232 ধারায় বলা হয়েছে যে আপিল আদালত, আন্ডারলাইন করবেন, আপিল আদালত আন্ডারলাইন করেন, বিষ্ণু সাহেব আন্ডারলাইন করেন, বিষ্ণু না বিষ্ণু গান সাহেব, আপিল আদালত বা রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ, আন্ডারলাইন করেন, রিভিশন ক্ষমতা প্রয়োগকালে কে হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে অভিযোগ গঠিত না হয় বা এতে ভুল থাকায় কোন অপরাধে দণ্ডিত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হয়েছে, তাহলে উক্ত আদালত যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ অভিযোগ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিবেন এবং দণ্ডাদেশ বাতিল করে দিতে পারেন। এটার অর্থ কি? ধরেন চার্জ গঠনে আদালত ভুল করেছে, এই ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয় বা যদি আসামি বিভ্রান্ত না হয় তাহলে তো সেটা গুরুতর বলে বিবেচিত হবে না, একটু আগেই পড়লাম। কিন্তু যদি আসামি বিভ্রান্ত হয় বা যদি সেটা ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে অবশ্যই গুরুতর বলে বিবেচিত হবে এবং ওই চার্জকে বাতিল করে দিতে পারে আপিল আদালত অথবা হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগ কালে। কত ধারায়? 232 ধারায়। তো 25-এ হলো চার্জ বাতিল, ভুল থাকলেও চার্জ বাতিল হয় না 225, আর 232-এ হলো ভুল থাকলে চার্জ বাতিল হয়। এটা কত? 232। এখন উদাহরণটা পড়ি, দেখেন আপনাদের লিখিত পরীক্ষায় এই যে হায়দার বক্স খোদা বক্স এই উদাহরণ সরাসরি আসবে যে অমুক অমুক রে চার্জ গঠন করতে এই ভুল আছে, এখন এই চার্জ বাতিল হবে কিনা। ঠিক আছে, তাহলে উদাহরণ দেখেন, করিমকে 1882 সালের 20 জানুয়ারি হায়দার বক্সকে এবং 1882 সালের আন্ডারলাইন করবেন 21 জানুয়ারি খোদা বক্সকে হত্যার জন্য চার্জ করা হয়েছে। অর্থাৎ করিম একজন ব্যক্তি, তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে মামলায়, সে 1882 সালের 20 জানুয়ারি হত্যা করেছে কাকে? হায়দার বক্সকে। এবং 21 জানুয়ারি হত্যা করেছে কাকে? খোদা বক্সকে। তাইলে তার বিরুদ্ধে কয়জন ব্যক্তির অভিযোগ আছে হত্যা করেছে? সে কয়জনকে? প্রথমে 20 তারিখে হত্যা করছে হায়দার বক্স এবং 21 জানুয়ারি হত্যা করেছে কাকে? খোদা বক্স। এটুকু বুঝছেন? জি। হায়দার বক্সকে হত্যার জন্য খোদা বক্স তাকে গ্রেফতারের চেষ্টা করেছিল। প্রথমে মারছে হায়দার বক্সরে না হায়দার বক্স, কারণ হায়দার বক্সে হত্যা করার পর উদাহরণস্বরূপ আমরা ধরে নিই যে খোদা বক্স একজন পুলিশ, কে? পুলিশ।
তাহলে হায়দার বক্সে হত্যা করার পর সে খোদা বক্স তারে করিম রে ধরার চেষ্টা করছিল। তো করিম বলল যে কত বড় সাহস, বক্স বক্স মিলিয়ে আবার আসছিস আমারে ধরতে। হায়দার বক্সও দিছি, খোদা বক্স তোরেও দিলাম। তাহলে সে হত্যা করছে কয়জন রে? দুইজন রে। প্রথম কারে? হায়দার বক্স, পরে কারে? খোদা বক্স। হায়দার বক্সকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে খোদা বক্সকে হত্যার জন্য তার বিচার হলো। মানে তার বিরুদ্ধে তো অভিযোগ দুইটা, সে হায়দার বক্সেও মারছে, আবার কি খোদা বক্সেও মারছে। বাট তার বিরুদ্ধে যে মামলার বিচার হলো সেটা হলো কারে হত্যার জন্য? খোদা বক্সকে। ওই যে দেখেন, হায়দার বক্সকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়ে খোদা বক্সকে হত্যার জন্য তার বিচার হলো, অর্থাৎ পরে যারা হত্যা করছে সেটার কি বিচার হয়েছে, সেটার বিচার হয়েছে। বুঝতে পারছেন? প্রকৃতপক্ষে যে সকল সাক্ষী উপস্থিত ছিল তারা সকলে হায়দার বক্সের হত্যাকাণ্ডের সাক্ষী। খোদা বক্সে হত্যার জন্য তার বিচার হয়েছে, ঠিক আছে, বিচারে ধরেন সাজা দিছে, ওইটার মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ওই মামলায় যারা সাক্ষ্য প্রদান করছে তারা প্রকৃতপক্ষে হচ্ছে কি ওই হায়দার বক্স মামলার সাক্ষী। বুঝতে পারছেন? তাহলে যখন তারা সাজা দিয়ে ফেলছে তখন তো করিম উচ্চ আদালতে গিয়ে আপিল করছে। আপিলে গিয়ে বলতেছে যে অর্ডার, বিচারিক আদালতের চার্জটা দেখতে মর্জি হয়, এই জায়গায় আমারে খোদা বক্সে হত্যার জন্য আমারে সাজা দিয়েছে, কিন্তু সাক্ষীদের দেখতে মর্জি হয় যে সকল সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে তারা প্রকৃতপক্ষে কোন মামলার সাক্ষী? হায়দার বক্সের মামলার সাক্ষী। সো এখানে আমি ন্যায় বিচার থেকে কি হয়েছি? বঞ্চিত হয়েছি, এবং যে চার্জটা গঠিত হয়েছে এই চার্জটা কি ভুল। সো এই চার্জ বাতিল করতে কি হয়? মর্জি হয়। এখন সে কি একেবারে খালাস পাবে? না। যদি বিচারিক আদালত, হাইকোর্ট বিভাগ বা আপিল আদালত যদি মনে করে যে এই পূর্বের যে চার্জ গঠনে ভুল হয়েছে সেই চার্জটা বাতিল করে দিয়ে, মানে ওই সাজাটা বাতিল করে দিয়ে এবং চার্জটা বাদ দিয়ে নতুন করে চার্জ গঠন করে তার বিচারের নির্দেশ দিতে পারে, যে ঠিকঠাক ভাবে আপনি বিচারিক আদালত নির্দেশ দিল যে কি ভুলভাল বিচার করছেন, ইংলিশ বোঝেন না, কি ভুলভাল বিচার করছেন, এইভাবে আসেন আর কি। চার্জ অলওয়েজ 225 232 যে 225 তো বাতিল হয় না, আর 232 তো বাতিল হয়। সো বাতিল টাতিল যা করার করবে কে? উচ্চ আদালত। বুঝছেন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি চার্জশিট ভুল করে তাহলে কি স্যার ওই হাইকোর্টে দেখতে? কোথায় যাব সেটা হলো পরের বিষয়, সেটা আমি কি আপিলে যাব নাকি রিভিশনে যাব সেটা হলো পরের বিষয়। ধরে নেবেন উচ্চ আদালত, এটা ডিপেন্ড করে আমি যখন রিভিশনে যাব আপিলের ওই জায়গা পড়বো তখন আদালতের ক্রমবিন্যাস পড়বো যে কোন আপিল কোন জায়গায় যায়, কোন রিভিশন কোন জায়গায় যায়। আচ্ছা, তাহলে 225 আর 232 বুঝতে পারছেন? আচ্ছা, উদাহরণ দুইটা জটিল লাগতে পারে, বাট ওই হায়দার বক্স খোদা বক্সের 225 যে উদাহরণ, যে সে আসলে অনুসন্ধানকালে হত্যা করছিল একজনের, চার্জে ভুলক্রমে আরেকজনের নাম লেখা হয়ে গেছে, তাহলে এই ভুল কিন্তু গুরুতর বলে বিবেচিত হবে না। আর 232 যে উদাহরণ, এটা হচ্ছে যে সে হত্যা করছে কয়টা? দুইটা, কিন্তু যে হত্যার বিচার হয়েছে সাক্ষী দিছে অন্য মামলার, তো এই চার্জ কি হবে? গুরুতর বলে বিবেচিত হবে এবং বাতিল বলে গণ্য হবে। এখন আমরা চলে আসি ধারা 227, চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠনের ফলাফল। 227 ধারা, যখন আদালত চার্জ পরিবর্তন করতে পারে। ফৌজদারি কার্যবিধির 227 ধারা মতে, আন্ডারলাইন করবেন, আদালত রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় চার্জ পরিবর্তন করতে পারে বা নতুন চার্জ গঠন করতে পারে। আদালত ইচ্ছা করলে চার্জ পরিবর্তনও করতে পারে, আবার কি নতুন চার্জ গঠনও করতে পারে। চার্জ পরিবর্তন কারে বলে? ধরেন চার্জ গঠন হয়েছিল 379 ধারায়, 379 ধারা হলো ধরেন চুরি, 379 ধারা কি চুরি, তখন ওই চুরি বাদ দিয়ে দেখা গেল 380 ধারা সংশোধন করলো, এটা হলো 379, চুরি বাদ দিয়ে 380-তে চার্জ গঠন করলো। আর নতুন চার্জ গঠন মানে 379 তো আছে, তো আছেই, সাথে ধরেন 380ও যুক্ত হয়েছে। তাহলে পরিবর্তন মানে
এক যেটা আছে সেটা বাদ দিয়ে আরেকটা, আর নতুন চার্জ গঠন মানে যা আছে তো আছে, সাথে কি আরেকটা। তো এরূপ চার্জের, এবং এটা করতে পারে কখন? রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। চার্জের এরূপ পরিবর্তন হলে প্রত্যেকটি পরিবর্তন আন্ডারলাইন করবেন বা সংযোজন আসামিকে পড়ে শোনাতে হবে বা বোঝাতে হবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে চার্জ যদি পরিবর্তন করা হয়, নতুন চার্জ যদি গঠন করা হয়, কারে পড়ে শোনাতে হবে? কারে বলেন? আসামিকে। কত দ্বারাই? 227 দ্বারাই। পীযূষ, চার্জ পরিবর্তন করা যায় কখন? রায় ঘোষণার পূর্বে। রায় ঘোষণার পূর্বে পরিবর্তনও করা যায় বা কি করা যায়? নতুন চার্জ গঠনও করা যায়। কত দ্বারাই? 227 দ্বারাই। আচ্ছা, আসামির প্রতিকার, এখানে আসামির প্রতিকার কেটে লেখেন সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার। আসামির প্রতিকার এই শব্দটা কেটে লেখেন সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার। চার্জ পরিবর্তন বা সংযোজনের ফলে আসামি সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে রিভিশন করতে পারবে। আপনি মনে রাখবেন যে চার্জ পরিবর্তন হলে বা নতুন চার্জ গঠন হলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হলো রিভিশন দায়ের করা। এখানে এই সংক্ষুব্ধ পক্ষ স্বয়ং বাদী পক্ষও হতে পারে, আসামি পক্ষও হতে পারে। কিভাবে বাদী পক্ষ সংক্ষুব্ধ হয়? ধরেন আমি বলে দিই, ধরেন একটা অপরাধের চার্জ গঠন করছিল, ওই অপরাধটা সাজা ধরেন 7 বছর, কিন্তু মামলা চলাকালে ওই চার্জটা কেটে দিয়ে এমন একটা অপরাধের চার্জ গঠন করছে, ওই অপরাধের সাজা 3 বছর। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে? যে মামলা করছে সে, তার প্রতিকার কি? রিভিশন। আবার এমন একটা অপরাধের চার্জ গঠন করছিল যেটা সাজা 3 বছর, পরবর্তীতে ওই চার্জটা কেটে দিয়ে আর একটা অপরাধের চার্জ গঠন করছে যেটা সাজা 7 বছর। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে? আসামি। তাহলে চার্জ পরিবর্তনের ফলে যেই সংক্ষুব্ধ হোক না কেন, প্রতিকার কি বলেন? রিভিশন। আসামি কাটিকে আসামি অবলিক বাদী সংক্ষুব্ধ লিখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনি মনে রাখবেন যে চার্জ পরিবর্তনের ফলে মামলা যিনি করেছেন তিনিও সংক্ষুব্ধ হতে পারেন, অথবা আসামিও সংক্ষুব্ধ হতে পারেন। প্রতিকার কি? ধন্যবাদ। আমরা এখন দেখব এই যে 228 ধারা, দেখেন চার্জ পরিবর্তনের ফলে যখন বিচার চলতে পারে। ধরেন চার্জ পরিবর্তন হয়েছে, চার্জ পরিবর্তন হইলে বাদীও সংক্ষুব্ধ হয় নাই, বিবাদীও ধরেন আসামিও সংক্ষুব্ধ হয় নাই, তাহলে বিচার চলবে। বিচার চলবে 228 দ্বারা। চার্জ পরিবর্তন করলো কততে? 227। আর চার্জ পরিবর্তনের ফলে কেউ যদি সংক্ষুব্ধ না হয় তাহলে তোর মামলা বিচার চলতে সমস্যা নাই, এটা 228। আর চার্জ পরিবর্তন হয়েছে, আসামি অথবা বাদী গিয়ে রিভিশন করছে, তখন বিচার স্থগিত থাকবে, এটা হলো 229। দেখেন ফৌজদারি কার্যবিধির 228 ধারার মধ্যে চার্জ পরিবর্তনের কারণে যদি আসামি আত্মপক্ষ সমর্থনে ক্ষতিগ্রস্ত না হয় বা সরকার পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকলে পরিবর্তিত বা সংশোধিত অভিযোগকে মূল অভিযোগ ধরে আদালত বিচার শুরু করতে পারে। তার মানে চার্জ পরিবর্তন হয়েছে, কেউই ক্ষতিগ্রস্ত হয় নাই বা সংক্ষুব্ধ হয় নাই, তাহলে বিচার চলবে। কত দ্বারা? 228। আমি সিরিয়ালি মনে রাখবো, দেখেন জোড়াই জোড়াই। একটু আগে মনে রাখছিলাম 225, 232, আর এখন মনে রাখবো 27, 28, 29। চার্জ পরিবর্তন 227, পরিবর্তনের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, বিচার চলবে 228। এবার দেখেন 229 ধারা 229, যে চার্জ পরিবর্তনের ফলে যখন বিচার বল দিবেন স্থগিত থাকে। ফৌজদারি কার্যবিধি 229 ধারা মতে চার্জ পরিবর্তনের কারণে আসামি পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে বা সরকার পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলে পরিবর্তিত বা সংশোধিত অভিযোগের উপর ভিত্তি করে আদালত বিচার স্থগিত রাখার আদেশ দিতে পারে। যেহেতু সে চার্জ পরিবর্তনের ফলে সে একদিক সংক্ষুব্ধ, তাহলে সে উচ্চ আদালতে গিয়ে কি করবে? রিভিশন করবে। এবং উচ্চ আদালতে রিভিশন করলে তখন সে আবেদন করে যে না, যতদিন পর্যন্ত এই রিভিশনের শুনানি না হচ্ছে ততদিন পর্যন্ত বিচারিক আদালতের কার্যক্রম কি রাখা হোক? স্থগিত রাখা হোক। তাহলে 227-এ চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠন,
228 চার্জ পরিবর্তনের ফলে কেউ ক্ষতিগ্রস্ত না হলে বিচার চলবে। আর যদি কেউ 228 দ্বারা আর যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় বিচার স্থগিত থাকবে। কত? 229। বুঝতে পারছেন? সো এখানকার পেজ এই পর্যন্তই, আমরা মূল আইন পাঠে চলে যাই। আসেন। হ্যাঁ, হাবিবুর রহমান সাহেব বলেন। তো স্যার 229 দ্বারা এই আসামি বা সরকার পক্ষের কথা বলা হয়েছে, আর সেক্ষেত্রে কি শুধুমাত্র জিআর মামলায় প্রযোজ্য? নালিশি মামলার ক্ষেত্রে নালিশকারী কি সংক্ষুব্ধ হইতে পারবে না বা কোনো অভিযোগ করার সুযোগ আছে কি? অবশ্যই পারে 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 পারবে ভাই। জি স্যার, ঠিক আছে স্যার। স্যার আমার একটা প্রশ্ন রয়ে গেছে স্যার, 283 কালামের পড়াছিলেন না স্যার, ওই যে দণ্ডবিধির পূর্বে যদি দণ্ড দেওয়া থাকে স্যার, জি, পূর্বে দণ্ডিত হইলে স্যার তো ঘটনার তারিখ ও সময় থাকে, হ্যাঁ এটা কি অন্য কোনো অপরাধ যখন ঘটছে হ্যাঁ তখন ওই মামলায় যদি সাজাপ্রাপ্ত হই, হ্যাঁ। সেটা কি এই চার্জটা কি করা থাকে? হ্যাঁ, এর আগের কোনো অপরাধ যদি আপনি করে থাকেন, দেন একজন অপরাধী এর আগেও একটা অপরাধ করে সাজা পেয়েছে, তখন জি ভাই। না 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 না, ওই রিলেটেড না। দেখেন, হ্যাঁ অবশ্যই আমি চার্জে দেখাইতে হবে যে রোনার এর আগেও সে সে যে অপরাধ করছে এর আগেও দণ্ড পাওয়ার অভ্যাস তার আছে। দেখেন, তো এখানে এই জেনে রাখা ভালো, তো একটু পড়ি। দেখেন আমাদের মূল যে আইন পাঠ, এখানে জেনে রাখা ভালো, একটু পড়ি। চার্জ আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় লিখতে হবে। কি ভাষায় বলেন? আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। মকদ্দমার কোন পর্যায়ে চার্জে ভুল গুরুতর মর্মে গণ্য হবে না, এটা তো আমরা জানি 225, তো এটা পড়তেছি না। ফৌজদারি কার্যবিধির 227 ধারা অনুসারে গোল দিবেন রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আদালত যে কোনো সময় চার্জ পরিবর্তন বা সংযোজন করতে পারে। ইংরেজিটা দেখেন, এনি কোর্ট মে অল্টার অর অ্যাড, নতুন বইতে আছে অল্টার অর অ্যাড, আপনাদের প্রয়োজন নাই, পড়াইছি। অল্টার মানে হলো পরিবর্তন, আর অ্যাড মানে কি? সংযোজন। এবং চার্জ কাকে পড়ে শোনাতে হবে? আসামিকে। বিগত বছরের প্রশ্ন দেখেন, যে 1 নম্বর প্রশ্ন, আদালত কর্তৃক গঠিত অভিযোগ ড্যাশ ভাষায় লিখিত হতে হবে। কি ভাষায়? আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায়। আচ্ছা শুনেন, আমি একটা স্টেটমেন্ট ক্লিয়ার করি, সেটা হলো গতকাল আমি একটা অনলাইনে যারা আছেন আপনাদের উদ্দেশ্যেও বলি, যে গতকাল আমি একটা ইউটিউবে একটা ভিডিও দিছিলাম অনলাইনের স্টুডেন্টের জন্য। বলেছি যে যাদের আর্থিক সমস্যা আছে, যে আপনি আর্থিক সমস্যার কারণে পড়তে পারতেছেন না, তার কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই, তার এমনি আমি ক্লাস করাবো। এটা শুধু অনলাইনের জন্য প্রযোজ্য না, এটা আপনাদের জন্য প্রযোজ্য। তবে কথা আছে, শুনেন, যার যদি কোর্স ফি 10,000, 5,000 দেওয়ার সামর্থ্য আছে, 5,000 তার দিতে হবে, সে কিন্তু কম দিলে হবে না। যার সামর্থ্য আছে 2,000 দেওয়ার, 2,000 দিতে হবে। কিন্তু যার সামর্থ্য থাকা সত্ত্বেও দিবেন না, এই জায়গায় ঠিকই পড়ে যাবেন, কিন্তু আসল জায়গায় গিয়ে কিন্তু ধরা খাবেন। ঠিক আছে? আমি একটা বাস্তব উদাহরণ বলি। আমি একজনকে পড়াইছি গতবার, তো সে আমারে টাকা দিতে পারে নাই, বলছে বিভিন্ন নানাবিধ সমস্যা। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই। সেই লোক গিয়ে ঢাকা গিয়ে 2 লাখ টাকা দিয়ে একজনকে দিয়ে আসছে লিখিত পরীক্ষার পরে গিয়ে, এবং বলছে যে পাশ করলে আবার দিব। বুঝতে পারছেন? মানে আমি এই জায়গায় আপনাদের সাথে চিৎকার চেঁচামেচি করতেছি, আমার ন্যায্য ফি আপনি দিতে পারেন না, কিন্তু অন্য জায়গায় গিয়ে কি 2 লাখ দিয়ে ফেলেন। তাহলে আমি আপনাদের প্রতি কেন দরদ দেখাবো বলেন? এক, আমি একজনের কাছ থেকে এই জায়গায়, সে আমারে লিখিত পরীক্ষার, আমাদের কোর্স ফি ছিল 12,000 টাকা, তো সে নানাবিধ সমস্যা দিতে পারে নাই। পরীক্ষা পড়ার আগে সে আমার মুঠের মধ্যে বেশ কিছু টাকা দিয়ে গেছে, একেবারে আমি এমন বললাম না, কম টাকা, বললো স্যার আমি আর দিতে পারবো না। বুঝতে পারছেন? আমি বললাম সমস্যা নাই, যান। সে করছে কি, লোকজন নিয়ে জড়ো হয়ে ব্যাস একটা বানায় এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে পড়ছে, এবং আমার স্টুডেন্টদের প্ররোচিত করছে যে অমুক জায়গায় পড়ার দরকার নাই, আসো আমরা ওই জায়গায় গিয়ে পড়ি। টাকা অ্যাডভান্স দিয়ে সে ওই জায়গায় 15,000 করে দিছে।
এবং যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পড়ছে উনি আবার 2 মাস পরে চলে গেছে, এখন অনলাইনে ক্লাস করে বা কি করে আমি জানি না। তাহলে আমার কাছে আসলে আপনাদের টাকা থাকে না, আবার অন্য জায়গায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গেলে টাকা থাকে। এটা আপনি যদি ক্লাসের মূল্যায়ন করেন যে তফাৎ আমার ক্লাসের সাথে অন্য ক্লাস, ধরেন আপনি এই জায়গায় ফ্রি মানে ফ্রি কার জন্য আমি বললাম, কার জন্য বলেন তো? সে আমার সাথে অ্যাপ্রোচ করবে যে আমার সমস্যা আমি পারতেছি না, কথা শেষ। কিন্তু আমি যদি জানি যে আপনি আমার টাকা মেরে দিয়েছেন, তাহলে ওই যে আমাদের স্কুলের সুভাষ স্যার ছিল, তো উনার একটা গল্প আমি বলি অনলাইনের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যেও বলি। সেটা হলো উনি বলতো যে ক্লাস 9-এ থাকতে আমার টাকা যে মারবি সে ক্লাস 9-এ উত্তীর্ণ হইতে পারবি না। যদি ক্লাস 9-এ উত্তীর্ণ হতে পারিস, ধরেন ক্লাস 10-এর টেস্টে উত্তীর্ণ হইতে পারবি না, ওইটাও পারলে এসএসসি তে ফেল করবি, এসএসসি তে ফেল করলেও এইচএসসি তে ফেল করবি, এইচএসসি তে ফেল করলেও এর পরের পড়ালেখায় পারবি না, এর পড়ালেখায় পারলেও ভালো চাকরি পাবি না, ভালো চাকরি পাইলেও ভালো বিয়ে হবে না, বিয়ে হইলেও বাচ্চা হবে না, বাচ্চা হইলেও সন্তান মানুষ হবে না, এক সময় না এক সময় ধরা তুই খাবি। তাহলে আমি আপনাদের এত সুযোগ দিয়েছি, আমার সরলতার সুযোগ কেউ নেবেন না, ঠিক আছে? স্যার কথা কিন্তু 100% ঠিক। আচ্ছা দেখেন আমরা পরে ফিরি। জি 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 দেখেন তো আমরা চলে আসি 4 নং প্রশ্নটা। দেখেন 4, এখানে বেশ কতগুলা প্রশ্ন আসছে। একটা 2 নং প্রশ্নটা পড়ি আগে। 2 নং প্রশ্নটা পড়ি যে কয়ের বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক? তো ক অন্য একটি চুরির মামলায় দণ্ডিত হয়েছে। তো এখানে আবার আপনি এই যে দেখেন যে পূর্ববর্তী যে দণ্ড, সেই দণ্ডের এটা বলতে পারেন যে স্যার এই ধরনের একই মামলায় সে কি পেয়েছে বলেন, সাজা পেয়েছে আর কি। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু চুরির মামলা আছে আর আগেও একবার চুরির ঘটনা ঘটছে, এটা বেশি প্রাসঙ্গিক অন্যগুলার থেকে আর কি। জি দেখেন 4 নাম্বারটা দেখেন। 4, ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই? সময়, স্থান, আইন কি শাস্তি। শাস্তি কি হবে এটা তো রায় বলবে, শাস্তি কি হবে কি সে বলবে, শাস্তি উল্লেখের প্রয়োজন নাই। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নটা পুরাতন বইতে নেই, এটা একটু লিখে রাখেন যে কত অধ্যায়ে চার্জ নিয়ে আলোচনা করছে? 19তম অধ্যায় 19। চার্জের ভাষা কি হবে এটা বলেছি। তারপরে এখানে যদি দেখেন যে 4 নং প্রশ্নটা যে নিম্নলিখিত কোন অপরাধের ক্ষেত্রে অভিযোগ গঠনের সময় সুস্পষ্ট দফা বা সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করার প্রয়োজন নাই? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, আর একটা হলো কি আত্মসাৎ। 5 নংটা দেখেন অভিযোগপত্র উল্লেখিত শব্দের অর্থ কোন আইন অনুসারে ব্যাখ্যা করতে হবে? যে আইন অনুসারে অপরাধটা আমার চার্জ গঠন করা হয়েছে যে আইন, সেই আইন। আচ্ছা অন্যান্য যা আছে ইনশাআল্লাহ আমরা পারবো। 11 নং প্রশ্নটা দেখেন যে চার্জে পরিবর্তন করা হলে বা নতুন চার্জ গঠন করা হলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? রিভিশন। আচ্ছা এখানে 13 নং প্রশ্নটা দেখেন যে চার্জ পরিবর্তনের কারণে সাক্ষী পুনঃতলব, রিকল অফ উইটনেসেস হোয়েন চার্জ অল্টার্ড, সাক্ষী পুনঃতলব করা যায় 231। তো যার বইতে নেই একটু লিখে নিয়েন যে চার্জ পরিবর্তনের কারণে সাক্ষীকে পুনঃতলব করে কত ধারায়? 231। এছাড়া আমাদের ফৌজদারি কার্যবিধিতে কততে আছে? 540 ধারায়। 540 ধারায় সাক্ষী রিকল আছে। পনেরো নং প্রশ্নটা ভিভিআই দেখেন আপিল আদালত বা রিভিশন ক্ষমতা প্রয়োগকালে হাইকোর্ট বিভাগ তারা যদি মানে ভুল থাকায় দণ্ডিত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হলে
অভিযোগ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিতে পারে। 16 নাম্বারটা দেখেন কি বলছি, ওটা বইতে প্রশ্নই আছে আপনার বইতে। 11 নম্বর প্রশ্ন দেখেন। সাক্ষী রিকল করে 231 ধারায়। হ্যাঁ, অভিযোগ গঠনে ব্যাপকতার ভুলের কারণে গোল দেন দণ্ডিত ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে গোল দিবেন বিভ্রান্ত হলে আদালত কখন অভিযোগ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিতে পারে? কখন? আপিলে, আর একটা হলো হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করলে, বিবিআই। একটা হলো আপিলে, আর একটা কোথায়? হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে একেবারে শেষে গিয়ে পড়বো 561A। 561A হলো হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা, এবং এখানে যে আবেদনটা হাইকোর্ট বিভাগে করতে হয় সেটাকে বলা হয় কোয়াশমেন্ট। কিন্তু কোয়াশ QUASH, কোয়াশ শব্দের অর্থ হলো বাতিল। কি বলেন? বাতিল। এই বাতিল শব্দটার উল্লেখ 561 কতে নাই, যদিও বাতিলের আবেদন করতেছে 561 কতে, কিন্তু কোয়াশ শব্দটার সব মানে উল্লেখ 561 কতে নাই। কোয়াশ বা বাতিল করার শব্দটা উল্লেখ আছে 232 ধারায়। 232 ধারায় আসতে পারে। সাধারণত ওই যে মনে আপনাদের মনে আছে কিনা যে রিমান্ড চাওয়া যায় 167 ধারায়, আবার 344 ধারায়, কিন্তু রিমান্ড শব্দটার উল্লেখ আছে 344 ধারায়। একই ভাবে যে কোয়াশ বা বাতিল এই শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 232 ধারায়। বাতিল, জি। তো এখন গুরুত্বপূর্ণ জিনিসে পড়া শুরু করব। দেখেন 233 ধারা, পৃথক পৃথক অভিযোগের জন্য, পৃথক অপরাধ সময়ের জন্য পৃথক চার্জ বা অভিযোগ গঠন, সেপারেট চার্জেস ফর ডিস্টিংক্ট অফেন্সেস। একটু শুনেন, বলছে যে ফৌজদারি কার্যবিধির 233 ধারায় বলছে যে আপনি যদি পৃথক পৃথক চার্জ, পৃথক পৃথক অপরাধ করেন তাহলে চার্জ গঠন হবে পৃথক পৃথক। পৃথক পৃথক চার্জ মানে হলো পৃথক পৃথক মামলা। কিভাবে? যে করিম একজন ব্যক্তি, সে এক বাসায় গিয়ে চুরি করেছে, আর এক বাসায় গিয়ে ধরেন ব্যভিচার করেছে, তাহলে তার বিরুদ্ধে চার্জ দুইটা, মামলাও দুইটা। ওই যে বাসায় গিয়ে চুরি করেছে ওইটা হলো চুরির চার্জ, ওই জায়গায় একটা মামলা, আর যে বাসায় গিয়ে ব্যভিচার করেছে ওটার ব্যভিচারের চার্জ, ওই জায়গায় একটা মামলা। তাহলে অপরাধ যে কয়টা, মামলা কি সে কয়টা, বা চার্জ সে কয়টা। বুঝতে পারছেন? এটা হলো কত ধারার কথা? 233। বুঝতে পারছেন? যদি সে 10 বাড়ি যায় 10টা অপরাধ করে, 10টা মামলা, 10টা চার্জ। এখন প্রশ্ন এসে যায় যে তাহলে কখন একসাথে এই 10টা অপরাধের বিচার কখন একসাথে করা যাবে, বা একসাথে আদৌ করা যাবে কিনা? এই 233 ধারার ব্যতিক্রম আলোচনা করছে 234, 235, 236 আর 200 কত 39। 233 এর ব্যতিক্রম কয়টা ধারায়? 4টা ধারায়। 234, 235, 236 আর কত 239। তার আগে আমরা জানলাম যে 233 হলো যতগুলো অপরাধ মামলা ততগুলা, চার্জ ততগুলা। ঠিক আছে, একটু পড়ি দেখেন। 234, 235, 236 এবং 239 ধারায় উল্লেখিত ক্ষেত্রসমূহ ব্যতীত প্রত্যেকটি স্বতন্ত্র অপরাধ যার জন্য কোনো ব্যক্তি অভিযুক্ত এমন প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে, এবং প্রত্যেকটি চার্জ পৃথক পৃথক ভাবে বিচার করতে হবে। কিভাবে? আমরা একটু পড়ি দেখেন যে 233 ধারায় বিধান করা হয়েছে প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ বা অভিযোগ গঠন করতে হবে, এবং এমন প্রত্যেকটি চার্জ বা অভিযোগ পৃথকভাবে বিচার করতে হবে। উদাহরণ দেখেন, করিম একটি ক্ষেত্রে চুরির জন্য অভিযুক্ত এবং অন্য ঘটনায় মারাত্মক জখমের জন্য অভিযুক্ত। অন্য ঘটনাটা বললেন, এক ঘটনায় করছে কি চুরি, আর এক ঘটনায় করছে কি মারাত্মক জখম। চুরি এবং মারাত্মক জখমের জন্য করিমের বিরুদ্ধে পৃথকভাবে চার্জ গঠন করতে হবে এবং পৃথকভাবে বিচার করতে হবে। অর্থাৎ এই জায়গায় মামলা হবে কয়টা? দুইটা। চুরির জন্য একটা, আর একটা কি ওই যে আর এক বাড়িতে গিয়ে পৃথক ঘটনায় মারাত্মক জখম করছে, তাহলে একটা হলো চুরির মামলা, আর একটা কি মারাত্মক জখমের মামলা। এটা হলো কত ধারা? 233। ধন্যবাদ। এখন দেখেন 233 ধারার ব্যতিক্রম।
233 ধারা ব্যতিক্রম হলো 234, 235, 236, 200 কত 39, অর্থাৎ প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন ও পৃথক বিচার করতে হবে। এই নিয়মটি 234, 235, 236, 239 ধারার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে। আমরা প্রথম ব্যতিক্রমে চলে আসি। দেখেন 234 ধারা, তিনটি চার্জ বল দিবেন, তিনটি চার্জ একত্রীকরণ করে একত্রে বিচার, ধারা কত 234। আমি একটু এভাবে বলে দিই যে আচ্ছা আগে পড়ি। 234 ধারায় একই বিচারে সর্বোচ্চ তিনটি চার্জ একত্রীকরণ করে বিচার করা যেতে পারে যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয়। এক, অপরাধ সমূহ একই প্রকৃতির হতে হবে। 234টা আমি আগে একটু ব্যাখ্যা দিই, শুনেন, সবাই শুনেন, পরে লেখেন। বলতেছে যে একজন ব্যক্তি একই প্রকৃতির তিনটা অপরাধ যদি 12 মাসের মধ্যে করে তাহলে এই তিনটা অপরাধের বিচার এক মামলায় করা যেতে পারে। এক মামলায় মানে তিনটা অপরাধের তিনটা চার্জ একসাথে গঠন করে একই সাথে বিচার করা যাবে। চার্জ কিন্তু একটা না, চার্জ কয়টা? তিনটা, কিন্তু এই তিনটা চার্জের বিচার একত্রে করা যাবে। ধরেন করিম জানুয়ারি মাসে চুরি করেছে, মার্চ মাসে চুরি করছে, আবার জুলাই মাসে গিয়ে চুরি করছে। কয়টা অপরাধ? তিনটা, একই প্রকৃতির। কয়জন করছে? একজন। তিনটা অপরাধ করছে, তাহলে এই তিনটা মামলা, তিনটা অপরাধের বিচার আদালত একসাথে চার্জ গঠন করে করতে পারবে। এটাই বলেছে কত ধারা? 234। একটু শুনেন, শুনেন আগে। এখন এই 234-এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো একটা শর্ত যদি পূরণ না হয় তাহলে 234 প্রযোজ্য হবে না। এ জায়গা ব্যক্তি কয়জন? একজন। অপরাধ হতে হবে একই প্রকৃতির। করিম এক বাড়িতে চুরি করছে, এক মাস পরে গিয়ে আর এক বাড়িতে খুন করছে, এক মাস পরে গিয়ে আর এক বাড়িতে ধর্ষণ করছে। এই তিনটা অপরাধের বিচার একসাথে করা যাবে না। কেন যাবে না? কারণ তিনটা তিন ধরনের অপরাধ। তাহলে কয়জন ব্যক্তি হবে? একজন ব্যক্তি। কত কোন ধরনের অপরাধ? একই ধরনের অপরাধ। কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে। তাহলে এই তিনটা অপরাধের বিচার একসাথে করা যাবে। বলেন আসমা খানম, বলেন। একটা মামলায় চার্জ গঠিত হবে, ভিন্ন ভিন্ন চার্জ, তিনটা কাটেগরি। সময়ের যে ব্যবধান নিশ্চয়ই বাদীপক্ষ আলাদা আলাদা। একটা মামলায় কিভাবে একত্রিত হবে? তারা সব এক মামলায় একত্রিত হবে না কেন? একসাথে বিচার করবে। হ্যাঁ, একটা মামলা হয়ে একটা চার্জ গঠন হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে না? হ্যাঁ, মার্চ যেটা করতেছে সেটা মামলা হবে না, কিন্তু চার্জ এখানে একত্রিত কি হবে? তিনটা মামলার বিচার একসাথে সে করবে যদি একজন ব্যক্তির একই ধরনের তিনটা বিচার থাকে। হ্যাঁ, তো মামলা একত্রিত মানেই তো চার্জ একত্রিত, এক জায়গায় বিচার করবে একই মামলায়। বলেন। একই গ্রামে ডাকাতি করতে ঢুকছে 10 জন লোকে। দেখা যাচ্ছে যে একটা প্রথম করতে আপনার বুকের বাড়ি ডাকাতি, পরে করছে সেই বাড়ি, পরে করছে। আচ্ছা, এই জায়গায় 10 জন কি প্রযোজ্য হবে রুবেল? 10 জন বলতেছেন কেন? আচ্ছা, আপনাদের সকল প্রশ্ন পরে, আগে কথা শুনেন, আমার চুপ করে শুনেন। মনের মধ্যে যার যত প্রশ্ন আছে রাখেন, আমি কোশ্চেন অ্যান্সার সেশন নেব। আচ্ছা দেখেন, শুনেন, আগে পড়া আগাইতে দেন। অবশ্যই একই প্রকৃতির অপরাধ হতে হবে, অবশ্যই 1 বছরের মধ্যে হতে হবে। প্রথম অপরাধ এবং সর্বশেষ অপরাধটির জন্য সর্বোচ্চ 1 বছর বিরতি থাকবে, 1 বছরের বেশি হওয়া যাবে না। একই বিচারে সর্বোচ্চ 3টির বেশি অপরাধ একত্রিত করা যাবে না। এই এখানে একটু স্টার দিয়ে লেখেন, এই ধারার ব্যাখ্যা অনুসারে, এই ধারার ব্যাখ্যা অনুসারে, এই ধারার ব্যাখ্যা অনুসারে দণ্ডবিধির, আবার লেখেন করতে ঘুরান কলম, এই ধারার ব্যাখ্যা অনুসারে দণ্ডবিধির 379 এবং 380 একই প্রকৃতির অপরাধ। দণ্ডবিধি 379 এবং 80 ধারা একই প্রকৃতির অপরাধ। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝেন, ব্যাখ্যাটা হলো
যে দণ্ডবিধি 379-তে আছে শুধু চুরির সাজা, আর ওই চুরিটা যদি শুধু চুরির সাজা 379-তে 3 বছর, আর ওই চুরিটা যদি ঘরে করা হয়, জাহাজে করা হয়, তাঁবুতে করা হয়, তাহলে সাজা 7 বছর। তাহলে এই জায়গা বলছে যে শুধু চুরি কেউ করলে বা ঘরে চুরি করলে দুইটাই একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ একজন ব্যক্তি ধরে বাসের মধ্যে পকেট মারছে 379, 2 মাস পরে গিয়ে ধরেন একজনের ঘরেতে চুরি করছে 380, আবার 1 মাস পরে গিয়ে আবার একজনের পকেট মারছে, তাহলে এই তিনটা অপরাধের বিচার একসাথে ওই ব্যক্তির বিরুদ্ধে করা যাবে কিনা? যাবে। 234 ধারায়, যদিও দুইটা 379 আর একটা হচ্ছে কি 380, তো এটা সমস্যা নাই, কারণ ব্যাখ্যাতে বলে দিয়েছে 379 এবং 80 কি একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য হবে। আচ্ছা, তো উপরে উল্লেখিত শর্তসমূহ 12 মাসের মধ্যে সংগঠিত একই প্রকৃতির অপরাধ সমূহ একত্রিত করে একত্রে বিচার করা যাবে। তাহলে আমরা 233-এ পাইছিলাম ঘটনা যে কয়টা, মামলা সে কয়টা, নাকি চার্জ সে কয়টা, আর 234-এ পাইলাম যে ঘটনা যদি তিনটাও হয়, একই প্রকৃতির হয়, অপরাধ তিনটা একই প্রকৃতির হয় এবং করবে কখন? 1 বছরের মধ্যে, তাহলে এই তিনটা অপরাধের বিচার একই মামলায় করা যাবে। চার্জ কিন্তু তিনটা, কিন্তু তিনটা চার্জে কি করতেছে? একসাথে যোগ করে এক মামলায় বিচার করতেছে। বুঝেছেন? এখন যার যার প্রশ্ন আছে মনের মধ্যে রাখেন, সমস্যা নাই। 235-এ আসি। 5 মিনিট বিরতি। আচ্ছা, আচ্ছা দেখেন, একের অধিক অপরাধের বিচার ধারা 235, একের অধিক অপরাধের বিচার ধারা কত? 235। শুনেন, এখানে আমরা মোট দুইটা সাবসেকশন পড়ব, 235-এর 1, 235-এর 2। 235-এর 1-এ বলছে কি, আগে আমি একটু ব্যাখ্যা দিই, তারপরে পড়লে বুঝতে পারবো। 235-এর উপধারা 1, যখন একজন ব্যক্তি একই কার্য প্রক্রিয়ায় একাধিক অপরাধ সংগঠিত করে, তখন ওই একাধিক অপরাধের চার্জ, যে করা অপরাধ সে করা চার্জ, কিন্তু সবগুলা চার্জ একসাথে বিচার করা যাবে। 233-এ বলছিল যে এক বাড়িতে চুরি করছে আর এক বাড়িতে ব্যভিচার করছে, ঘটনা কিন্তু দুইটা, মামলা কয়টা? দুইটা। কিন্তু যদি এরকম হতো যে বাড়িতে ব্যভিচার করছে ওই সময় চুরি করছে, ওই সময় সে গুরুতর জখম করছে, মানে সকল ঘটনা ঘটছে কখন? একসাথে, একই কার্য প্রক্রিয়ায়। ব্যক্তি কয়জন? একজন। তাহলে তার বিরুদ্ধে ওই একই মামলায় চুরির জন্য 379, ব্যভিচারের জন্য 497 এবং গুরুতর জখমের জন্য ধরেন 325, এই তিনটা চার্জ একই মামলায় তার বিরুদ্ধে বিচার করা যাবে। এখানে তিনটা মামলা কেন হলো না? এখানে 233 কেন প্রযোজ্য হলো না? কারণ যদি এরকম হতো যে সে এক বাড়িতে ব্যভিচার করছে, আর এক বাড়িতে ওই চুরি করছে, আর এক বাড়িতে মারাত্মক জখম করছে, তাহলে মামলা হতো কয়টা? বুঝতে পারছেন? কিন্তু সকল ঘটনা সে ঘটাইছে কখন? একসাথে, তখন আসবে 235-এর কত? 1। বুঝতে পারছেন? আচ্ছা, একটু পরে দেখেন, একই কার্য দ্বারায় গোল দিবেন একই ব্যক্তি, একই ব্যক্তি মানে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি কর্তৃক একের অধিক অপরাধ সংঘটিত করা হলে শুধুমাত্র উক্ত একাধিক অপরাধ সমূহ 235-এর 1 ধারায় একত্রে বিচার করা যেতে পারে। 235-এর 1 ধারার সারমর্ম হলো একই কার্যের অংশ হিসেবে সংঘটিত প্রত্যেকটি অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে, কিন্তু অপরাধগুলো যেহেতু একই কার্যের অংশ হিসেবে সংঘটিত হয়েছে সেগুলোকে একই বিচারে বিচার করতে হবে। তিনটা অপরাধ করলে চার্জ কিন্তু তিনটা, কিন্তু ওই তিনটা চার্জ বিচার হচ্ছে কি একসাথে। বুঝতে পারছেন? আর তিনটা অপরাধ করছে 3 জায়গায়, তাহলে চার্জও তিনটা, মামলাও তিনটা। 233 চার্জ তো ডেফিনেটলি ভিন্ন, তিনটা অপরাধ না। আচ্ছা, উদাহরণ পড়ি, দেখেন উদাহরণ। ব্যভিচারের উদ্দেশ্যে দিনের আলোয় ঘর ভাঙে, ব্যভিচার করার সময় পাই নাই,
দিনের আলোয় ঘর ভাঙছে। এখন আমারও অনলাইনে কে যেন একবার প্রশ্ন করছিল যে স্যার ব্যভিচারই যেহেতু করবে এটা ঘর ভাঙার কাজ কি? দেখেন, ব্যভিচারের উদ্দেশ্যে দিনের আলোয় ঘর ভাঙে এবং ঘরে প্রবেশ করে ক্ষয়ের স্ত্রীর সঙ্গে ব্যভিচার সংগঠন করে। 233 ধারা অনুসারে, মানে আমি যদি 233 ফলো করি, অপরাধ কয়টা? দুইটা, ঘর ভাঙা একটা, ব্যভিচার একটা। তো তাহলে মামলা হবে 233-এ কয়টা? দুইটা। কিন্তু দেখেন 233 ধারা অনুসারে ক্রয়ের বিরুদ্ধে অপথ্য গৃহপ্রবেশের জন্য 454 ধারায় এবং ব্যভিচারের জন্য 497 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে পৃথকভাবে বিচার করতে হবে। কিন্তু যেহেতু এই দুইটি অপরাধ এমন ভাবে সংযুক্ত যে এই অপরাধ সমূহ গোল্ডেন একই কাজের অংশ এবং একই ব্যক্তি সংগঠন করেছে, সেহেতু 235-এর 1 ধারা অনুসারে এই দুইটি অপরাধ একই বিচারে বিচার করা যাবে। দুইটা মামলা হবে না, একটা মামলায় বিচার হবে। কেন হবে? কারণ দুইটা ঘটনা একসাথেই ঘটছে। বাদন সাহেব বুঝছেন? একই সময় ঘটছে। জি, যদি এই জায়গায় সে ব্যভিচার করতো, ঘর ভাঙছে, তারপরে চুরি করছে, হত্যা করছে, সব একসাথে করছে, তাহলে সবগুলা ধারায় একসাথে যতগুলো অপরাধ ততগুলো চার্জ, কিন্তু সবগুলা চার্জের বিচার হবে কি একসাথে 235-এর 1। বিমল সাহেব বুঝছেন কিনা? এই মোনালিসা, তাহলে মোনালিসা বলেন যে 233-এর সাথে 235-এর 1-এর পার্থক্য কি? কিরকম? আর 235-এর 1-এ? 35-এ ভিন্ন ভিন্ন জায়গায় না, 235-এর 1-ই কি এক জায়গায় ঘটাইছে, আর 233 হইলে হতো কি ভিন্ন ভিন্ন জায়গায়। বুঝেছেন? আচ্ছা, আপনাদের একটু বিরতি, 5-7 মিনিটের বিরতি, এরপরে আমরা শুরু করবো। আজকে কিন্তু 1টা পর্যন্ত চলবে দেখেন। আচ্ছা, ক্লাস শুরু হবে। দেখেন, আমরা 235-এর 1 ধারায় পড়লাম যে একই কার্যপ্রক্রিয়ায় যদি একাধিক অপরাধ সংঘটিত হয় তাহলে সকল অপরাধের, যতগুলো অপরাধ ঘটবে সবগুলো অপরাধের জন্য চার্জ গঠন করে একসাথে বিচার করা যাবে। 235-এর 2 দেখেন, অভিযোগকৃত কার্য যে অপরাধ গঠন করে তা বলবৎ আইনের গোল্ডেন 2 বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত হলে, কি বলেন? 2 বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত হলে উক্ত অপরাধের অভিযুক্ত ব্যক্তিকে এমন প্রত্যেকটি অপরাধের জন্য একই বিচারে চার্জ করে বিচার করা যেতে পারে। ধারা কত? 235-এর 2। একটু বোঝেন। আচ্ছা, এটা আপনাদের কাছে নাই, পুরাতন বইতে নাই? আচ্ছা, অপেক্ষা করেন। আচ্ছা দেখেন, আমি 235-এর 2 আপনাদের যে পেজ দিছি সেখানে দেখেন 235-এর 2-এ বলতেছে যে অপরাধ হয়েছে একটা, মানে কাজ করছে একটা, বাট এটা যদি 2টা সংজ্ঞার অন্তর্ভুক্ত হয়। আমি একটু উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। যে ধরেন আমাদের দণ্ডবিধি অনুসারে 319 ধারায়, দণ্ডবিধির 319 ধারায় দিছে আঘাতের সংজ্ঞা। আঘাত কাকে বলে? যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যদি কোনো দৈহিক যন্ত্রণা, বৈকল্য বা পীড়া ঘটায়, তখন সে যদি এই কাজটা স্বেচ্ছায় করে, তখন 319-এ দিচ্ছে আঘাতের সংজ্ঞা। 321-এ বলছে ভলেন্টারিলি কজিং হার্ট। তাহলে আঘাত কাকে বলে? যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির যদি যন্ত্রণা দেয়, বৈকল্য ঘটায়। বৈকল্য ধরেন কান মলে দিলেন, নাক ধরে টান দিলেন, বৈকল্য। পীড়া দেয়, পীড়া কষ্ট দেয়, চর থাপ্পড় দিলেন, ঘুষি দিলেন। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে চর দিলে, দৈহিক যন্ত্রণা, বৈকল্য, পীড়া ঘটালেই সেটা কি বলে? আঘাত। আঘাতের শাস্তি হচ্ছে আপনার 323 ধারা অনুসারে 1 বছর কারাদণ্ড। তো বলেন তো, যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির রাগ হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এটা কি আঘাত হবে কিনা? অবশ্যই আঘাত হবে। ধাক্কা দিয়ে ফেলে দিলে সে পড়ে যে ব্যথা হয়েছে না, পাইছে, অবশ্যই কি আঘাত। বা একজন দৌড়ে আসতেছিল, তারে থামাই দিছে, যে
থামাই এমন ভাবে থামাইছে সে ব্যথা পাইছে, এটাও কি আঘাত। ঠিক আছে, তো তাহলে দণ্ডবিধির 319 ধারায় যে আঘাতের সংজ্ঞা দিছে, আবার আমাদের দণ্ডবিধির 350 ধারায় 350 ধারায় বলেছে ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা। ক্রিমিনাল ফোর্স বা অপরাধমূলক বল প্রয়োগ। আমি একটু বুঝাই, অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে? একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির বল গতিরোধ করে বা গতিশীল করে বা গতি পরিবর্তন করে, নিজের দৈহিক শক্তির মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে। আমি আবার একটু বলি শুনেন। ধরেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে ঠেলা দিছে, তারে কি করছে? গতিশীল করছে। ঠেলাটা সে বা ধাক্কা দিছে, সে নিজের ও ধাক্কা দিতে পারে, অথবা তার যে কুকুর আছে কুকুর দিয়ে কি দিছে? ভয় দেখাইয়া দৌড়ানি দিছে। তাহলে আপাতত আমি এটা মনে রাখি যে একজন ব্যক্তিরে যদি সে দৌড়ায় আসতেছিল, তারে আমি ধাক্কা দিলাম, বা সে থেমেছিল, তারে আমি ধাক্কা দিলাম, এটা ক্রিমিনাল ফোর্স হয় কিনা বলেন? ক্রিমিনাল ফোর্স হয়। এখন একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ধাক্কা দেয়, তাহলে এটা আঘাতও হয়, আবার কি ক্রিমিনাল ফোর্সও হয়। হয় কিনা বলেন? কারণ সে ব্যথা পাইলে আমরা জানি যে এটা আঘাত হয়। আবার যদি কাউকে গতিরোধ করে, গতিশীল করে, গতি পরিবর্তন করে, এটা কি হয়? ক্রিমিনাল ফোর্স হয়, অপরাধমূলক বল প্রয়োগ হয়। তাহলে এই আব্দুর রহিম যদি শামীমরে ধাক্কা দেয়, রাগ হয়ে ধাক্কা দিতে, ধরেন শামীম পড়ে গেছে বা শামীম ধাক্কা খেয়ে এদিক চলে গেছে, ছিটকে গেছে, তাহলে আব্দুর রহিম এখানে যে কাজ করছে কয়টা? একটা। অপরাধ করছে মানে কাজ করছে একটা, বাট এটা আঘাত হয়, এটা কি অপরাধমূলক বল প্রয়োগও হয়। এখন তার বিরুদ্ধে চার্জ গঠন করবে কোন ধারায়, সেটার ব্যাখ্যা দিয়েছে 235-এর 2 ধারায়। 235-এর 2 ধারায় বলেছে যে কাজ যদি একটা হয়, ধাক্কা দিছে, ধাক্কাটা আঘাত হয়, আবার অপরাধমূলক বল প্রয়োগ হয়, তাহলে 2 ধারায় চার্জ গঠন করে 2 ধারায় তার সাজা দেওয়া যাবে, যে কোনো একটা না। কি বলেন? 2 ধারায় চার্জ গঠন করে 2 ধারায় তার সাজা দেওয়া যাবে। একটু পড়ি দেখেন। 235-এর 2 ধারা অনুযায়ী অভিযোগকৃত কাজগুলো যদি এমন একটি অপরাধ সৃষ্টি করে যা বর্তমান বলবৎ এরূপ কোন আইনের, যা দ্বারা অপরাধের সংজ্ঞা ও দণ্ড প্রদান করা হয়, আন্ডারলাইন করবেন, 2 বা ততোধিক পৃথক সংজ্ঞার অন্তর্ভুক্ত হয়। পাইছেন? 2 বা ততোধিক পৃথক সংজ্ঞার অন্তর্ভুক্ত হয়, তাহলে উক্ত অপরাধের অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রত্যেকটি অপরাধের জন্য চার্জ গঠন করা যাবে এবং একই মামলার বিচার করা যাবে। উদাহরণ পড়ি দেখেন। করিম অন্যায়ভাবে খায়রুলকে লাঠি দ্বারা আঘাত করে। এখানে করিম দণ্ডবিধির 321 ধারায় সংজ্ঞায়িত স্বেচ্ছায় আঘাত প্রদানের শাস্তি করছে। লাঠি দিয়ে আঘাত করলে তো সেটা আঘাত হইছে, স্বেচ্ছায় আঘাত, যা 323 ধারায় শাস্তিযোগ্য। একই সাথে করিম দণ্ডবিধির 350 ধারায় সংজ্ঞায়িত অপরাধমূলক বল প্রয়োগের অপরাধ করেছে, যা দণ্ডবিধির 352 ধারায় শাস্তিযোগ্য। কত ধারায়? 352 ধারায় শাস্তিযোগ্য। সুতরাং সে তো জাস্ট লাঠি দিয়ে একটা বাড়িই দিছে, বাট অপরাধ হয়ে গেছে কয়টা? 2টা। তো করিমের বিরুদ্ধে দণ্ডবিধির 323 ও 352 ধারার অধীনে প্রকৃতভাবে অভিযোগ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে। বুঝতে পারছেন? তাহলে 232-এর 2 দিয়ে আপনি মনে রাখবেন কয়টা সংজ্ঞার অন্তর্গত? 2টা। কাজ করছে একটা, বাট অপরাধ হয়ে গেছে কয়টা? 2টা। তাহলে 2টা ধারায় চার্জ গঠন করে সাজা দেওয়া যাবে। বুঝতেছেন বিষ্ণু সাহেব? আচ্ছা, তো 235-এর যে 3টা আছে, এটা এই মুহূর্তে পড়বো না, এটা আগে সবগুলা পড়ি, তারপরে পড়বো। আগে আমরা চলে আসি 236-এ। তাহলে 233-এর ব্যতিক্রম আছে 234, 235, 236, 239। আমরা 234 পাইছি, 235 পড়ছি। এখন 236টা দেখি। দেখেন, ধারা 236 অপরাধ সংগঠন সম্পর্কে গোলদেন সন্দেহ থাকলে। অপরাধ সংগঠন সম্পর্কে সন্দেহ থাকলে এটা আসলে কি? এটা হলো, আমি আগে একটু বুঝাই, যে যখন একজন ব্যক্তি চুরি করে, আমরা দণ্ডবিধিতে
চুরির সংজ্ঞাটা বুঝেন। চুরি বলছে যে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া একটু হলেও স্থানান্তর করে, সেটারে বলে হচ্ছে চুরি। ধরেন একজন ভৃত্য মানে যে চাকরি করে, সে তার মনিবের ফার্মে চাকরি করে, তা মনিবের একটা জিনিস না বলে সে ধরেন ওই ফ্যাক্টরি থেকে একটা জিনিস তার বাসায় নিয়ে গেছে, বাসায় কি নিয়ে গেছে, তাইলে এটা কি হয়েছে? চুরি। এখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সংজ্ঞা আছে দণ্ডবিধিতে এরকম যে যখন কোনো ব্যক্তির সাথে বিশ্বাসের সম্পর্ক থাকে, পরবর্তীতে সে যদি ওই যে জিনিসটা তার দায়িত্বপ্রাপ্ত সেটা যদি সে আত্মসাৎ করে, তখন সেটারে বলে বিশ্বাসভঙ্গ। কিভাবে? ওই যে মনিব যে মানে একজন কর্মচারী যে অফিসে আছে, সেই অফিসে সে যে জিনিসটা দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত, সেই জিনিসটাই সে ধরেন বাসায় নিয়ে গেছে, তো তখন এটা আবার চুরি হয় নাই, তখন এটা হয়েছে কি? আত্মসাৎ। অপরাধজনক কি? আত্মসাৎ। এখন আপনি বলেন যে স্যার আমি তো বুঝতেছি না, বোঝার দরকার নাই, আপাতত এতটুকু বুঝেন। তো যদি আদালতের মনে সন্দেহ হয়েছে মামলা করার পরে চার্জ গঠনের সময় যে এটা চুরি হয়েছে নাকি বিশ্বাসভঙ্গ হয়েছে, আদালত ক্লিয়ারলি ঘটনা থেকে কি বুঝতে পারতেছেন? আপনারাই তো কনফিউজ, বললাম না যে একই ঘটনা চুরিও হতে পারে আবার কি বিশ্বাসভঙ্গ হতে পারে। যখন আদালতের কাছে উনি যখন চার্জ গঠন করবে, তখন ওনার মনে হচ্ছে যে এটা হয় চুরি হয়েছে, না হলে কি বিশ্বাসভঙ্গ হয়েছে, না হলে আত্মসাৎ হয়েছে, না হলে চুরাই মাল গ্রহণ হয়েছে। বুঝতে পারছেন? ওনার কাছে যদি 4টা অপরাধ নিয়ে সন্দেহ হয়েছে, মানে অপরাধ একটা হয়েছে কনফার্ম, বাট কোনটা হয়েছে উনি নিশ্চিত হতে পারতেছে না, তখন আদালত 236 ধারায় ওই যতগুলা নিয়ে সন্দেহ সবগুলাই চার্জ গঠন করবে। মানে চুরির জন্য চার্জ গঠন করবে, বিশ্বাসভঙ্গের জন্য চার্জ গঠন করবে, আত্মসাতের জন্য চার্জ গঠন করবে, চোরাই মালের জন্য চার্জ গঠন করবে। 4টেই চার্জ গঠন করবে, অথবা যে কোনো একটাই। বুঝতে পারছেন? মানে যদি 236 ধারায় আদালতের মনে সন্দেহের সৃষ্টি হয় যে কোনটার বিচার কোনটা সে করেছে, যতগুলো অপরাধ নিয়ে সন্দেহ সৃষ্টি হবে সবগুলা নিয়েই চার্জ গঠন করবে, অথবা কি যে কোনো একটা। 236-এর পাশে একটু লেখেন বিকল্প চার্জ বা অল্টারনেটিভ চার্জ। বিকল্প চার্জ অথবা অল্টারনেটিভ চার্জ। আচ্ছা, বিকল্প চার্জ বা অল্টারনেটিভ চার্জ, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিকল্প চার্জ সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারায়? 236 ধারায়। বা অল্টারনেটিভ চার্জ সম্পর্কে অল্টারনেটিভ চার্জ গঠন করতে পারে কত ধারায়? 236 ধারায়। তাহলে আমি যে কথা আপনাদের বললাম যে যতগুলো অপরাধ নিয়ে সন্দেহ হবে সবগুলো অপরাধের চার্জ গঠন করবে, অথবা কি যে কোনো একটা। একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন, মানে দ্রুত পড়া দরকার, আবার না বুঝাইলেও মনে শান্তি পাওয়া যায় না। যে তাহলে ওনার কাছে যদি মনে হয় যে 4টা অপরাধ নিয়ে চার্জ গঠন সন্দেহ, তাহলে 4টাই চার্জ গঠন করবে, অথবা কি যে কোনো একটা। এখন যদি 4টা অপরাধ নিয়ে সন্দেহ হয়েছিল কিন্তু চুরির জন্য চার্জ গঠন করছে, বাকি 3টা করে নাই, তাহলে চুরির যদি সাজা হয়ে যায়, তাহলে ওই চুরির সাজা হয়ে গেলে পরবর্তীতে ওই বাকি 3টার জন্য আর আলাদা মামলা করা যাবে না। বুঝাইতে পারলাম কিনা? যদি ধরেন, আচ্ছা আমরা আগে পড়ি তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, ফৌজদারি কার্যবিধির 236 ধারা অনুযায়ী কি অপরাধ সংগঠিত হয়েছে সে সম্পর্কে গোল দেন কোনো সন্দেহ থাকলে। 36 মানে সন্দেহ, 36 কি সন্দেহ থাকলে এমন অপরাধ সমূহের সকল অপরাধের জন্য, আন্ডারলাইন করেন, সকল অপরাধের জন্য বা উক্ত অপরাধ সমূহের মধ্যে কোনো একটি অপরাধের জন্য অভিযুক্ত করে বিচার করা যাবে। আপনার টেবিলের সামনে অনেকগুলা খাবার, দাওয়াতে গেছেন, এখন অপশন হলো যদি আপনি একসাথে খান তাহলে সবগুলাই খাইতে পারবেন, কিন্তু যে কোনো একটা দিয়ে আপনি খাইছেন, পরে খাওয়া শেষে আবার ওইগুলা দিয়ে আর খাওয়া যাবে। যদি ওই সময় খাইতে চান সবগুলাই কি খাইতে পারবেন, কিন্তু ওই সময় আপনি একটাই খাইছেন, অন্যগুলা খান নাই, তাহলে পরবর্তীতে একবার খাওয়া শেষে ওইগুলা আর কি খাওয়া যাবে। এটা হলো 236। আচ্ছা দেখেন উদাহরণ পড়ি। করিম একটি কাজের জন্য অভিযুক্ত হয়েছে, কাজ মানে হলো অপরাধজনক কার্য, যা এই দেখেন চুরি অথবা চোরাই মাল গ্রহণ অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অথবা প্রতারণা হতে পারে। মানে মামলাটার ঘটনাটাই এরকম যে আদালত ক্লিয়ার হতে পারতেছে না যে এটা কি চুরি, চোরাই মাল নাকি বিশ্বাসভঙ্গ। তাকে চুরি কমা দেন, চুরি কমা
চোরাই মাল গ্রহণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার জন্য একত্রে চার্জ করা যেতে পারে, মানে 4টা অপরাধের জন্য তার বিরুদ্ধে চার্জ গঠন করা যেতে পারে, অথবা তাকে চুরি বা চোরাই মাল গ্রহণ বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা প্রতারণা যে কোনো একটি অপরাধের জন্য চার্জ করা যেতে পারে। একটাই বলছে কমা কমা দিয়ে, আর একটাই বলছে কি বা। কমা কমা দিয়ে যদি বলে তার মানে সবগুলাই, আর বা বললে কি যে কোনো একটা। বুঝেছেন? এখন এখানে যে কথাটা বলে নাই সেটা হলো যদি ধরেন বা মানে তো যে কোনো একটা চুরিতে চার্জ গঠন করে তারা সাজা দিয়ে ফেললো, ওই যে আমি খাবার একটা খেয়ে ফেলছি, তাইলে বাকি যে যতগুলা নিয়ে সন্দেহ হয়েছিল ওইগুলা নিয়ে পরবর্তীতে আর বিচার করা যাবে। আপনার যদি বিচার করার ইচ্ছাই থাকতো তাহলে সবগুলাই ওই সময় চার্জ গঠন করতেন, কিন্তু যে কোনো একটাই চার্জ গঠন করে যদি একবার বিচার হয়ে যায়, সাজা অথবা খালাস হয়ে যায়, তাহলে পরবর্তীতে আর বাকিগুলা নিয়ে তার বিরুদ্ধে ওই একই ঘটনার জন্য তার বিরুদ্ধে যদি মামলা করা হয় তাহলে ফৌজদারি কার্যবিধির 403 ধারায় ওই মামলাটা পারিত হবে, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি। 36 কে বুঝেন নাই বলেন, অনলাইন অফলাইন দ্রুত বলেন। 36। আচ্ছা ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন যে এগুলা কি শুধু এই অপরাধের ক্ষেত্রেই কিনা, একটু বুঝেন। সকল অপরাধে সন্দেহের কোনো মানে সন্দেহ সৃষ্টি হবে না। ধরেন চুরি, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চোরাই মাল, এই অপরাধগুলোর কাছাকাছি, মানে এগুলো হলো সম্পত্তি রিলেটেড, কিন্তু খুনের সাথে চুরির সন্দেহের সৃষ্টির কোনো সুযোগ নাই। খুন হচ্ছে একজন আর একজনকে মেরে ফেলা, আর চুরি হচ্ছে তার কি সম্পত্তি নেওয়া। এমন কোন ঘটনা সৃষ্টি হবে না যে জায়গায় আদালতের কাছে এরকম কোনো সন্দেহ সৃষ্টি হবে না যে খুন হয়েছে নাকি চুরি হয়েছে। বুঝতে পারছেন? সৃষ্টি হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। খুনের সাথে অপরাধজনক নরহত্যা। আচ্ছা, সর্বদা কোন মামলা কখনো 304 ধারায় খুব কম সময়ই হবে। মামলা সাধারণত খুনের ক্ষেত্রেই 302 ধারায় হয়। যখন আসামি যদি সে এক্সেপশন দাবি করে যে এটা খুন হয় না, এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা, করতে পারে। যে যেগুলো অপরাধটা এক টাইপের সেই ক্ষেত্রে উনি সন্দেহ থাকলে করতে পারে, কিন্তু খুন আর নরহত্যার সন্দেহ করার সৃষ্টি নাই, জায়গা যে কোনো একটাই করতে হবে, দুইটাই একই টাইপের। বুঝতে পারছেন? হয় খুনের সাজা যে জায়গা দিবে ওই একই বিষয় নিয়ে পরবর্তীতে নিন্দনীয় নরহত্যার মামলা করা যাবে না, এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে ফৌজদারি কার্যবিধি 403 ধারা। আচ্ছা, তাহলে মানে আপনি মনরে প্রশ্ন করলে বুঝে যাবেন যে 236 হলো যে অপরাধগুলো একই নেচারের। ধরেন আপনি যদি 4 জন চীনা লোককে দাঁড় করাই দেন, সন্দেহ, এই জায়গায় সন্দেহ সৃষ্টি হয়েছে কার নাম কি ভুলে যাচ্ছি, কিন্তু বাঙালি একটা চীনা লোক একটা দাঁড় করাইলে কিন্তু খুব দ্রুতই শনাক্ত করা যাবে, এই জায়গায় সন্দেহের কোনো কি নাই, অবকাশ নাই। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ হাবিব সাহেব বলেন। আচ্ছা স্যার, ওই যে হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করছে, মাথায় জোরে বাড়ি দিছে, মানে আঘাতটাও গুরুতর হয়েছে, সেক্ষেত্রে আপনার 235-এ 2-এ যাবে, দুইটা সংখ্যার অন্তর্ভুক্ত ধরবে নাকি 236-এ সন্দেহের ক্ষেত্রে যে কোনো একটাকে ধরবে? আবার বলেন, আবার বলেন, আমি বুঝি নাই। হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করছে, ধরেন মাথায় খুব জোরে বাড়ি দিছে, সেক্ষেত্রে ওনার সাময়িকভাবে উনি পাগল হয়ে গেছে, মারা যায় নাই, সেক্ষেত্রে এটা দুইটা সংখ্যার অন্তর্ভুক্ত হিসাবে 235-এর 2-এ ধরবে নাকি 236-এ ধরবে? সংখ্যার অন্তর্ভুক্ত কি কি বলেন? এটা গুরুতর আঘাতের সংজ্ঞায়ও পড়ে, আবার হত্যা চেষ্টা সংজ্ঞায়ও পড়ে, 307, 326। এই জায়গায় দুইটাই একসাথে, এই জায়গায় সন্দেহের সুযোগ নাই। এই জায়গায় হত্যা চেষ্টাও হয়েছে, গুরুতর আঘাত হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে ডাউটে যাবে না, এটা ডাইরেক্ট 236-এ আসবে, সরি 235-এর 2-এ যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমরা চলে আসি 239, খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব সংক্ষেপে বলে দিই, সবাই সামারি গুলা বলে দিই যে পৃথক পৃথক ঘটনা, পৃথক পৃথক চার্জ, পৃথক পৃথক মামলা 233। একবারই চুরি করছে, একবারই ব্যভিচার করছে, মামলা দুইটা, চার্জ দুইটা, 233। 33-এর ব্যতিক্রম 234, 235, 236, 239। 234
234-এ বলছে একজন ব্যক্তি একই ধরনের 3টা অপরাধ 1 বছরের মধ্যে করলে বিচার একসাথে করা যাবে। 234 কয়জন ব্যক্তি? একজন। 235-এর 1 বলছে একজন ব্যক্তি একই কার্য প্রক্রিয়ায় একাধিক অপরাধ করলে যে বাড়ি ব্যভিচার করছে সেই বাড়িতে চুরি করছে একসাথে বিচার করা যাবে সকল অপরাধের। 235-এর 1 কাজ করছে একটা কিন্তু 2টা সংজ্ঞার অন্তর্ভুক্ত, তাহলে 2টা ধারাই তারে সাজা দেওয়া যাবে। 235-এর কত? 2। ক্লিয়ার? 236 যদি চার্জ গঠনের সময় সন্দেহ হয়, যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলাই চার্জ গঠন করা যাবে অথবা কি যে কোনো একটা। বুঝতে পারছেন? যদি একটার বিচার করে তাহলে পরবর্তীতে বাকিগুলার বিচার করা যাবে না। 236। এখন আমরা পড়বো 239 বিবিআই। এবং এই ক্লাসটা আপনি ভালোভাবে বুঝলে আপনার লিখিত চার্জের পড়া শেষ। বুঝতে পারছেন? যে সকল ব্যক্তিদের শব্দটা গোল্ডেন, ব্যক্তিদের এতক্ষণ যা ছিল সব এক একজন, এতক্ষণ যা ছিল সবাই কি একজন। যে সকল ব্যক্তিদের গোল্ডেন একত্রে বা যৌথভাবে চার্জ গঠন করা যায়, ধারা কত? 239। আইন পাঠে নাই, ওনার একটু সাহায্য করেন, সরি মানে ওই শীটে নাই, আইন পাঠ দেখেন। আপনি একটা বই কিনে ফেলবেন আজকে গিয়ে। তো দেখেন ফৌজদারি কার্যবিধির 239 ধারায় গোল দিবেন 7 শ্রেণীর ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করা যাবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কয় শ্রেণীর ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করা যাবে? কয় শ্রেণীর? 7 শ্রেণীর। কত ধারায়? 239 ধারায়। প্রতিটা পয়েন্ট আমরা ব্যাখ্যা করব। দেখেন সবাই মনোযোগ দেন। একই কার্য প্রক্রিয়ায় গোল্ডেন, একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত একই অপরাধের জন্য, একই অপরাধ গোল্ডেন, অভিযুক্ত ব্যক্তিদের গোল্ডেন একত্রে বিচার করা যাবে। একটু শুনেন, মানে একই কার্য প্রক্রিয়ায় মানে ধরেন একটা ঘটনায় একটা অপরাধ হইছে, একটা অপরাধ মানে ধরেন একজনকে হত্যা করছে, একজনকে কি গতদিন ওই যে আমাদের কিছুদিন আগে 4-5 দিন আগে দেখছেন না, একজন স্বর্ণকার মানে স্বর্ণ ব্যবসায়ীরে কয়েকজন দুর্বৃত্তরা কি আক্রমণ করছে। তাহলে ওই জায়গায় ধরেন তারে যদি হত্যা করছে, তার কি করছে? অপরাধ কয়টা? একটা। হত্যা করছে, ধরেন সে মারা গেছে, আমরা ধরে নিই সে মারা গেছে। করছে কয়জন? একাধিক ব্যক্তি। তাহলে ওই একই অপরাধের জন্য একাধিক, যদি 10 জন ব্যক্তি অপরাধটা করে, হত্যাটা করে, ওই 10 জন ব্যক্তির বিচার একসাথে করা যাবে। বুঝতে পারছেন? এটা 239-এর কত? 1 বা ক বা 1 দিয়ে মনে রাখবেন। তাহলে এই জায়গায় একই কার্য প্রক্রিয়ায় অপরাধ কয়টা? একটা। কয়জনে করছে? একাধিক ব্যক্তি, তাদের বিচার একসাথে করা যাবে। এখন মনের মধ্যে আবার প্রশ্ন উঠছে, স্যার ওই জায়গা তো সে মারা যায় নাই, ওই জায়গা তো তারা কিল ঘুষি দিছে, টাকা পয়সা নিছে, তাইলে এই জায়গায় অপরাধ তো অনেকগুলা হয়েছে, তাহলে কি 239-এর 1 হবে কিনা? না, হবে না। আগে 239-এর 1 হতে হলে অপরাধ কয়টা? একটা। বুঝতে পারছেন? তাহলে সকল অপরাধীদের বিচার একসাথে করা যাবে। ওকে, এবার আসি 2। কোন অপরাধে গোল্ডেন অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি মানে হলো যে অপরাধটা করেছে, আর অপসহায়তায় অভিযুক্ত ব্যক্তিগণ বা এমন অপরাধ সংগঠনের আন্ডারলাইন করবেন প্রচেষ্টাকারী ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। যেমন আন্ডারলাইন করবেন খুন সংগঠনকারী এবং খুনের সহায়তাকারী ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করা যেতে পারে। দণ্ডবিধির 302/107 লেখা, 109 লেখেন, 109 জি। এটার অর্থ হলো বেনজির পড়তে না এসে আমার রিল দিচ্ছে মেসেঞ্জারে। দেখেন তো, দেখেন এখানে একটা জিনিস দেখবেন যে অপরাধ যে করেছে আর অপরাধে যে সহায়তা করেছে, দুইজনের বিচার একসাথে করা যাবে। দুইজনকে 100 জন হইতে পারে। ধরেন আমি আপনাদের সবাইকে বলছি যে আগামীকাল আপনারা গোপালগঞ্জের বার অ্যাসোসিয়েশন ভাঙচুর করবেন, আমি আপনাদের প্ররোচিত করলাম এবং আপনারা সবাই গিয়ে সেই কাজটা করলেন। আমি বাসায় বসে আছি, আমি হলাম এই অপরাধের প্ররোচনাকারী আর আপনারা হচ্ছেন কার্য সংগঠনকারী। তাহলে আপনাদের বিচার আর আমার বিচার একই মামলায় করা যাবে। এটা হলো 239-এর কত? 2।
239-এর 3-এ আসি। দেখেন দেখেন 234-এ বলেছিল একজন ব্যক্তি কয়টা অপরাধ করেছে? 3টা। কত দিনের মধ্যে? 1 বছরের মধ্যে। তাদের বিচার, ওই 3টা মামলার বিচার একসাথে করা যাবে। এখন যদি তখন ওই রুবেল বলেছিল যে স্যার একটা ডাকাতের দল 10 জন সদস্য, তারা যদি 1 বছরের মধ্যে 3 বাড়িতে ডাকাতি করে, তাহলে তাদের বিচার একসাথে করা যাবে কিনা? 234-এ যেত না। 234-এ কয়জন ছিল? একজন। আর যদি একের অধিক ব্যক্তি একই প্রকৃতির অপরাধ 3টা করে 12 মাসের মধ্যে, তাদের বিচার একসাথে করা যাবে। সেটা হলো যে এটা দেখেন, এই যে এটা পড়ি দেখেন, 234 ধারার অর্থ অনুসারে 12 মাসের মধ্যে যৌথভাবে সংগঠিত একই প্রকারের একাধিক অপরাধে অভিযুক্ত বলতেন ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। 234-এর সাথে 239-এর 3-এর পার্থক্য কি আলামিন সাহেব বলেন তো? 234-এর সাথে 239-এর 3-এর পার্থক্য কি? 234-এর সাথে 239-এর 3-এর শুধু একটাই পার্থক্য, সেটা হলো 34-এ ছিল একজন, আর 239-এর 3-এ এই জায়গা কয়জন? এই জায়গাও 3টা। আপনি আবার গণেশ সাহেব বলবেন যে স্যার এই জায়গা তো 3টে লেখা নাই, তাই তো? ওই যে প্রথমে পড়েন 234 ধারার অর্থ অনুসারে। 3টা লেখা না থাকলেও 3টা এই জায়গা যেহেতু বলেছে 234-এর অর্থ অনুসারে, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে একজন ব্যক্তি 3টা চুরি করছে 12 মাসের মধ্যে, এই 3টা অপরাধের বিচার একসাথে করা যাবে কত দাঁড়ায়? আর 5 জন ব্যক্তির চোরের দল, তারা যদি 3টা অপরাধ 1 বছরের মধ্যে করে, তাদের বিচার একসাথে করা যাবে 239-এর 3 বা গ। বুঝছেন? আচ্ছা, তারপরেরটা দেখেন। অবশ্যই 234 মানেই শুধু ওই সব এক, শুধু ওই জায়গা ছিল একজন, আর এই জায়গা হচ্ছে একের অধিক, আর বাকি সব এক। একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত ভিন্ন ভিন্ন অপরাধে অভিযুক্ত গোল্ডেন ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। পাশে লিখে রাখেন 235-এর 1 ধারার মতো, 235-এর 1 ধারার মতো, 235-এর 1 ধারার মতো। 235-এ বলেছিল যে যে ব্যক্তি ঘর ভেঙেছে সেই ব্যক্তি ব্যভিচার করেছে, সেই ব্যক্তি আঘাত করেছে একজন, একই কার্য প্রক্রিয়ায় অপরাধ করছিল কয়টা? 3টা। ওই 3টার চার্জ একত্রে গঠন করে বিচার করা যাবে 235-এর 1। যদি এরকম হতো যে একদল লোক চুরি করেছে, সেই বাসায় একদল লোক ডাকাতি, সে একদল লোক ধরেন আঘাত করেছে, একদল লোক ধরে আগুন ধরাই দিছে, তাহলে ওই একদল লোকের বিচার একসাথে করা যাবে 239-এর ঘ বা 4। তাহলে 235-এর 1-এ লোক ছিল কয়জন? একজন। আর 239-এর ঘতে লোক কয়জন? একের অধিক। বুঝতে পারছেন? আমরা 4টে মিলাই দেখেন, খুব সহজ। একই কার্য প্রক্রিয়ায় একটা অপরাধ করছে একাধিক লোক, 239-এর 1। অপরাধ যে করে, অপরাধ যে প্ররোচনা দেয়, তাদের বিচার একসাথে করা যাবে 239-এর 2। একাধিক ব্যক্তি একই ধরনের অপরাধ 12 মাসের মধ্যে করলে একসাথে বিচার করা যাবে 239-এর 3। একই কার্য প্রক্রিয়ায় একাধিক অপরাধ যদি একাধিক লোক করে একসাথে বিচার করা যাবে 239-এর কত? 4। জি, কোনটার সাথে মিলতেছে না? দেখেন সব জায়গা মিলাইতে যান কে? দেখেন জি, কোনটা বললেন? হ্যাঁ, সব মিলানোর দরকার নাই, কোন কোন মানুষের চেহারা তো কারোর সাথে নাও মিলতে পারে। দেখেন, যখন কোনো ব্যক্তি চুরি, বলপূর্বক গ্রহণ বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ অপরাধে অভিযুক্ত এবং অন্য ব্যক্তি চোরাই মাল গ্রহণ করেছে বা দখলে রেখেছে, সেই ক্ষেত্রে এই দুই ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। একজন চোর মোবাইল চুরি করে মোবাইল মার্কেটে একটা দোকান আছে, সে ওই চোরের কাছ থেকে মোবাইল কিনে,
তাহলে ওই চোরের বিচার আর ওই যে যে চোরাই মাল জেনে শুনে যে ক্রয় করে এই দুইজনের বিচার একই মামলায় করা যাবে। এটাই 239-এর কত এই বা 5। বুঝতে পারছেন? এই জায়গায় মামলা দুইটা হওয়ার দরকার নাই, মামলা হবে কয়টা? একটা। ওই দুইজন ব্যক্তির বিচার একসাথে করা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, যে ব্যক্তিগণ দণ্ডবিধির 411 তো হলো চোরাই মাল গ্রহণ, 411 এবং দণ্ডবিধির 414 তে হলো চোরাই মাল লুকিয়ে রাখা। চোরাই মাল কি? লুকিয়ে রাখা। তো যে ব্যক্তিগণ দণ্ডবিধি 411 এবং 414 ধারায় চোরাই মালের জন্য অভিযুক্ত এবং যে অপরাধের দ্বারা উক্ত মালের দখল হস্তান্তর করা হয়েছে এমন অপরাধ একত্রে বিচার করা যাবে। ধরেন একজন ব্যক্তি গরু চুরি করে এনে তিনি তার বন্ধুর কাছে গিয়ে বলছে যে বন্ধু তোমার তো গরুর ফার্ম, অনেকগুলা গরু আছে, আমার এই গরুটা তুমি একটু তোমার ফার্মের মধ্যে রাখো। তো বন্ধু গরু কিন্তু কিনে নাই, বন্ধু অসৎ না, কিন্তু সে অসৎ কাজটা করছে কিভাবে? চোরাই মাল কি রেখে? লুকিয়ে রেখে। তাহলে সে অপরাধ করছে, আমরা যখন দণ্ডবিধি করব সে অপরাধটা করেছে 414 ধারায়। তাহলে এই জায়গায় যে চোরাই মাল রেখেছে আর যে চোরাই মাল কি ওই যদি কেউ চোরাই মাল গ্রহণ করে আর যদি কেউ চোরাই মাল লুকিয়ে রাখে এই দুইজনের বিচারই একসাথে করা যাবে। সবশেষে দেখেন দণ্ডবিধির গোলদেন 12 নং অধ্যায়ের অধীন মুদ্রা সম্পর্কিত অপরাধ। এই 12 নং অধ্যায় শুরু হয়েছে 230 থেকে, যে মুদ্রা জাল করা, স্ট্যাম্প জাল করা, এগুলো আর কি। মুদ্রা সম্পর্কিত অপরাধ এবং এমন অপরাধ সংগঠনের সহায়তা বা প্রচেষ্টার অপরাধ একত্রে করা যাবে। অর্থাৎ মুদ্রা যে জাল করে আর মুদ্রা জালে যে সহায়তা করে এই সকল ব্যক্তিদের বিচার একসাথে করা যাবে। এটা 239-এর কত 7। বা এই 7টা যদি আপনি এখন থেকে ভালোভাবে মনে রাখেন তাহলে আপনার লিখিততে সহায়ক হবে, কারণ আমরা লিখিতর জন্য খুব বেশি সময় পাবো না। তো আমি কিন্তু যে কোনো প্রশ্ন পড়ানোর সময় আমি আপনাদের বলে দিই যে এখান থেকে লিখিত প্রশ্ন হয়েছে কি হয় নাই। তো 7টা আমরা একটু আমাদের নিজের ভাষায় মিলাই দেখেন, খুব সহজ। যে একই সময়ে একটা অপরাধ করছে অনেকজন, 239-এর 1। অপরাধ যে করে, অপরাধে যে সহায়তা দেয়, দুইজনের বিচার একসাথে করা যাবে, 239-এর কত 2। একাধিক ব্যক্তি একই ধরনের 3টা অপরাধ 12 মাসের মধ্যে করলে একসাথে বিচার করা যাবে, 239-এর কত 3। একসাথে একাধিক অপরাধ করছে একাধিক জন, তাদের বিচার একসাথে করা যাবে, 239-এর কত 4। চুরি যে করে, চোরাই মাল যে রাখে, দুইজনের বিচার একসাথে করা যাবে, 239-এর কত 5। ঠিক আছে? চোরাই মাল যে রাখে আর চোরাই মাল যে জেনে শুনে দখলের জেনে শুনে গ্রহণ করে আর যে লুকায় রাখে, 411 414 বিচার একসাথে করা যাবে, 239-এর কত 6। আর দণ্ডবিধির 12 নং অধ্যায়ের মুদ্রা সম্পর্কিত অপরাধ যে করে আর অপরাধে যে সহায়তা দেয় এদের বিচার একসাথে করা যাবে, 239-এর কত 7। ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে, লিখিত পরীক্ষায়, যে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন, এটা কত দাঁড়ায় 233। আর এটার ব্যতিক্রম আলোচনা করতে 234, 35, 36 আর কত 239। বুঝছেন না? দেখেন আমরা কি কি পড়লাম। আমরা চার্জের ভুলে পরিণত করছি 225, 232। আমরা চার্জ পরিবর্তন করছি 227। চার্জের পরিবর্তনের ফলে মামলা চলবে 228, স্থগিত থাকবে কত 229। আমরা সাক্ষী রিকল করছি 231। পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ কত 233। 33-এর ব্যতিক্রম করছি 234, 35, 36 আর কত 239। সব তো আর বিস্তারিত বলি নাই, করছি। দেখেন এখন আমি আপনাদের যে পেজটা দিছি ওই পেজটা হাতে নেন। আমরা 237টা পড়ে ফেলি, এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। আপনাদের কারো কি মনে হচ্ছে যে খুব বিরক্ত হয়ে যাচ্ছেন যে কোর্ট কাছারি তো যাওয়া ভালো ছিল, এই জায়গায় পড়া তো আরো কষ্টের?
কোর্টে মক্কেল আসবে, ধরে বেরোবো, জামিন টামিন করে দেবে, কিন্তু এর সাথে তো কোর্টের কোনো কাজ কামের মিল পাই না। ঠিক আছে, এখন কষ্ট তো করতে হবে। কোর্টের ফাংশন এক প্রকার, আর এখান থেকে হচ্ছে আপনার জেনে যেতে হবে। দেখেন 237 ধারা, এবং এইগুলা কষ্ট লাগতো না, যারা এই জায়গায় আসেন কষ্ট লাগতো না কেন জানেন? আমরা এগুলা অনার্সে বা যারা এলএলবি পাস কোর্স করছেন সবার কথা বলতেছি না, বিশেষ করে আমাদের গোপালগঞ্জের ল কলেজে এগুলা লোকজন এমনিতেই পাস করে, মানে তারা ফার্স্ট ইয়ারে কিছু পড়ে না, সেকেন্ড ইয়ারে কিছু পড়ে না, পরীক্ষার হলে গিয়ে ওই কম্পোজ নিয়ে যায়, দেখে দেখে এলএলবি সার্টিফিকেট হয়ে যায়, ভাবে কি যে বার কাউন্সিলে বোধহয় এত সোজা। আপনারা যদি ওখান থেকে শিখে আসতেন তাহলে এই জায়গায় এসে কি কষ্ট হতো না। দেখেন বাংলাদেশি প্লেয়ারদের মতো আমরা বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা শিখি হচ্ছে জাতীয় দলে খেলার সময়, আর অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার সে তার ঘরোয়া ক্রিকেটে মানে জাতীয় দলে এখনো খেলে নাই, কিন্তু তার 50টা সেঞ্চুরি আছে, তার মানে তার খেলতে খেলতে কি পাইকে গেছে। তো যখন সে জাতীয় দলে খেলে তখন তার এক্সট্রা কিছু মনে হয় না। এই কারণে আমরা হলো বাংলাদেশি প্লেয়ার, পরীক্ষার্থীও বাংলাদেশি মতো, যে এলএলবি তে কিছু পড়ি নাই, এখনই আমাদের পড়ালেখা করতে হবে। দেখেন কোন ব্যক্তিকে এক অপরাধে চার্জ গঠন করে অপর অপরাধে দণ্ডিত করা যেতে পারে। এই 237 ধারাটা আপনার 236 ধারার সাথে সম্পর্কিত। 237 ধারায় বলেছে যে ধরেন কোন ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করছিল চুরিতে, চুরির চার্জ, কিন্তু যখন সাক্ষ্য গ্রহণ হলো, চার্জ গঠন করে যখন সাক্ষ্য গ্রহণ হলো, রায় এখনো দেয় নাই, সাক্ষ্য গ্রহণে আদালতের কাছে মনে হলো যে এটা চুরি হয় নাই, এটা হচ্ছে চোরাই মাল গ্রহণ। চুরি আর চোরাই মাল গ্রহণ কিন্তু একই টাইপের অলমোস্ট। চুরি হলো একজন চুরি করছে, ধরেন আশরাফুলের কাছে একটা মোবাইল পাওয়া গেছে, প্রথমে ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল 379, পরে সাক্ষ্য গ্রহণে বোঝা গেছে যে আশরাফুল আসলে চুরি করে নাই, সে চোরাই মালটা কিনছে, তখন তার বিরুদ্ধে যদিও চার্জ গঠন হয়েছিল কিসে, চুরিতে, তাকে চোরাই মাল গ্রহণের জন্য সাজা দেওয়া যাবে। এটাই বলছে 237। একটু পড়ি দেখেন, ফৌজদারি কার্যবিধির 237 ধারার মধ্যে আসামিকে যে অপরাধের জন্য অভিযুক্ত করা হয় সাক্ষ্য প্রমাণে, আন্ডারলাইন করবেন, যদি দেখা যায় যে সে ভিন্ন অপরাধ করেছে, এই ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যেত, তাহলে যে অপরাধ সে করেছে বলে প্রমাণিত হয়েছে তার জন্য আন্ডারলাইন করবেন অভিযুক্ত না হলেও তাকে দণ্ডিত করা যেতে পারে। উদাহরণটা পড়ি, ককে চুরির অপরাধে চার্জ করা হলো, কিন্তু সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে, ভক্ত হয়ে গেছে, ভঙ্গ লেখেন, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বা চোরাই মাল গ্রহণ করেছে। চার্জ গঠন করেছিল কিসে, চুরিতে, কিন্তু সাক্ষ্য গ্রহণ করার পর বোঝা গেল সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে অথবা চোরাই মাল গ্রহণ করেছে। উক্ত অপরাধে চার্জ আন্ডারলাইন করবেন না হয়ে থাকলেও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা চোরাই মাল গ্রহণের দায়ে তাকে দণ্ডিত করা যেতে পারে। লিখিত পরীক্ষায়, বিজিএস লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছে হুবহু এই উদাহরণ থেকে, যে অমুক চুরি করছে, চুরি করার পর চার্জ গঠনের বিচার সাক্ষ্য গ্রহণ হওয়ার পর মনে হয়েছে সে চুরি করে নাই, তার অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য শাস্তি দিছে, চার্জ গঠন না করেই বিশ্বাসভঙ্গের সাজা দিছে, এই সাজাটা কি বৈধ হয়েছে কিনা? বৈধ হয়েছে। কত ধারার বিধান মতে? 237 ধারার বিধান মতে। 238-এ আসি, দেখেন আর দুইটা ধারা আছে, 238 আর 239, তাহলে আজকের ক্লাস শেষ হয়ে যায়। 238-এ বলছে, আমি তো সারাদিন চালাই নিতে পারি, চারটার সময় পর আর একটা পড়া আছে, নাইলে আপনারা থাকলে থাকেন, সমস্যা কি? দেখেন তো, যখন প্রমাণিত অপরাধ চার্জে অন্তর্ভুক্ত থাকে, এটা একটু ব্যাখ্যাটা হলো এরকম যে দণ্ডবিধি পড়া থাকলে এটা ভালো বুঝতেন, যে বিষয়টা অনেকটা এরকম যে ধরেন যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সাজা আছে 406 ধারায়, আর কোন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যদি তার বাহক করে, বাহক করলে সাজা হয়ে যায় 407-এ। 407-এ নরমালি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাজা হচ্ছে 3 বছর, কিন্তু ওই বিশ্বাসভঙ্গটা যদি করে বাহক, বাহক মানে ধরেন ওই যে
বিভিন্ন যে গাড়িতে নিয়ে যায়, কোম্পানির গাড়িতে নিয়ে যায় না, ওষুধের গাড়ি, তারপরে যে বিভিন্ন কুরিয়ারের গাড়ি, তো এই বাহক যদি ওই জিনিসটা আত্মসাৎ করে তখন তার বিরুদ্ধেও বিশ্বাসভঙ্গের মামলা হবে, বাট সেটা 407-এ। 407-এ সাজা হচ্ছে কত বছর? 7 বছর। এখন ধরেন তার বিরুদ্ধে মামলা হয়েছিল 407-এ, বাহক বিশ্বাসভঙ্গ করেছে, কিন্তু জানা গেল যে সে আসলে বিশ্বাসভঙ্গ করেছে ঠিকই, কিন্তু বাহক হিসেবে না, মানে সে অপরাধটা করেছে কততে? 406-এ। তাহলে 406-এ তাকে সাজা দেওয়া যাবে। তাহলে চার্জ গঠন হয়েছিল গুরুতর অপরাধে, কিন্তু সে অ্যাকচুয়ালি করছে একই প্রকৃতির কি লঘুতর অপরাধ। তাহলে লঘুতর অপরাধে তারা সাজা দেওয়া যাবে, মানে গুরুতর অপরাধে চার্জ গঠন করে একই প্রকৃতির যদি সে লঘুতর অপরাধ করে তাহলে তার সাজা দেওয়া যাবে। এটাই বলেছে 238। একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধি 238 ধারা, ফৌজদারি কার্যবিধির ধারা 238 অনুযায়ী যখন প্রমাণিত অপরাধটি অভিযোগের অন্তর্ভুক্ত হবে তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে আন্ডারলাইন করবেন উক্ত লঘু অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। পাইছেন? কি অপরাধ? লঘু অপরাধ। যখন কোনো ব্যক্তি এমন একটি অপরাধে অভিযুক্ত হয় যা কতিপয় তথ্য নিয়ে গঠিত এবং সকল তথ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ লঘু অপরাধ সংগঠিত হয় কিন্তু অবশিষ্ট তথ্যগুলো প্রমাণিত হয় না, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও, আন্ডারলাইন করেন, অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে উক্ত লঘু অপরাধে দণ্ডিত করা যাবে। উদাহরণ পড়ি। করিম দণ্ডবিধির 407 ধারা অনুযায়ী বাহক হিসেবে তার নিকট প্রদত্ত মাল সম্পর্কে অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত। করিমের বিরুদ্ধে অভিযোগ 407-এ। দেখা গেল উক্ত মাল বাহক হিসেবে তার কাছে প্রদত্ত হয়নি। দেখা গেল যে সে আসলে বিশ্বাসভঙ্গ করছে বাট বাহক হিসেবে করে নাই, তাকে দণ্ডবিধির 406 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে। এটা লঘুতরের কথা বলছি, বুঝতে পারছেন? তাহলে গুরুতরটার এটা কিন্তু একই প্রকৃতির হইতে হবে। মানে উদাহরণস্বরূপ বলা যায় যে চাকর যদি চুরি করে সাদা 381-তে, 381-তে মামলা হয়েছিল, পরে জানা গেল সে চাকর হিসেবে চুরি করে নাই, সে এমনি চুরি করছে, তাহলে 379-তে তার সাজা দেওয়া যাবে। এটা কত? 238। বুঝছেন? যদি এমন হতো যে চার জানা হচ্ছে 407-এ, কিন্তু পরবর্তীতে যা দেখলো হচ্ছে 406-এ, তো সেক্ষেত্রে কি আমার এই 238 আসবে নাকি 237 হবে? লঘুতর গুরুতর বললে এটাই। লঘুতর গুরুতর দুইটাই করতে আছে। হ্যাঁ, আচ্ছা, এই ধারাগুলো তো অ্যাকচুয়ালি বিচারক অনুসরণ করবেন, ওনারে মানে ক্ষমতা দিছে আর কি এগুলা করার। এগুলা কিন্তু উকিল সাহেবদের না, বাট উকিল সাহেবদের এগুলা জানতে হবে যে কি দিয়ে কি করলো টললো। আচ্ছা, তো এখন আমরা সর্বশেষ ধারা পড়ি আজকের, আপনাদের মুক্তির আগের সর্বশেষ ধারা, সেটা হলো ধারা 240। 240 ধারাটা আমি আগে একটু ব্যাখ্যা দেই। ধরেন আমি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সবাই উত্তর দেন। যে একজন ব্যক্তি একটা ঘরে গিয়ে চুরি করেছে, সেই ঘরেই একজনকে হত্যা করেছে, সেই ঘরে আসার সময় আগুন দিয়ে এসেছে, তাহলে একজন ব্যক্তি অপরাধ করছে কয়টা? 3টা। এখন তাহলে মামলা হবে কয়টা? মামলা কয়টা? একটা। কিন্তু ওই একটা মামলায় চার্জ হবে কয়টা? 3টা নাকি? এটা কোন ধারা? 235-এর 235-এর। ধন্যবাদ। একটু শুনেন। ধরেন তাহলে তার বিরুদ্ধে চার্জ গঠন হলো, যদি সে চুরি করে 380, ধরেন 80, ঘরে চুরি করছে 380, হত্যা করছে 302, ঘর পুরাইছে 436, এগুলো আমরা সামনে দণ্ডবিধির সময় জানবো। তাহলে চার্জ গঠন হয়েছে কয়টা? ঠিক আছে। এখন ধরেন ওই ব্যক্তির বিচারে আদালত ওই আপনার হত্যার সাজা দিছে, 302-এর সাজা দিছে, আর 380-র সাজা দিছে। তাহলে আর ধারা আছে কোনটা? ঘর পোড়ানো 436। দুইটা ধারায় সাজা দিছে, দুইটা ধারায় সাজা দিছে। তাহলে আর একটা ধারায় ওনার অপশন হলো দুইটা, হয় উনি খালাস দিবে নাহলে কি দিবে? সাজা দিবে নাহলে খালাস দিবে। এখন উনি দুইটা ধারায় সাজা দিয়ে আর একটা ধারার বিচার স্থগিত রাখছে, আর একটা ধারার বিচার কি স্থগিত রাখছে। তো সাথে সাথে দুইটা সাজা দিতে একটা স্থগিত রাখছে। এখন আদালত যদি মনে করে যে পরবর্তী যে কোনো সময় ওই যে ঘর পোড়ানোর যে অভিযোগটা, এটা উনি বিচার করতে পারে।
মূল কথা হলো যে ওনার বিরুদ্ধে যতগুলা ধারা আসছে সবগুলার বিচার উনি একসাথে করতে পারে, বা যে কোনো দুইটার করছে বা যে কোনো একটার করছে, আর একটার বিচার সে করে নাই। এখন যেটার বিচার করে নাই সেটার বিচার যদি সাজা না দেয়, খালাসও না দেয়, তাহলে ধরে নিয়ে হবে ওটার বিচার কি আছে, স্থগিত আছে। ওটার বিচার কি স্থগিত আছে, অর্থাৎ যে কোনো সময় ওটার বিচার করতে পারে। তবে যে মামলা করছে সে যদি মনে করে যে আসামির তো 2 ধারায় সাজা আছে, তাহলে ওই অভিযোগটা ওর বিরুদ্ধে থেকে আমি কি করে নেই, প্রত্যাহার করে নেই। যদি যে মামলা করেছে সে যদি ওই অভিযোগটা প্রত্যাহার করে নেয়, তাহলে সে পাবে হচ্ছে কি খালাস, সে পাবে হচ্ছে খালাস। বাস্তবে 240 ধারার যে বিধানটা এটা খুব বেশি দেখা যায় না। অর্থাৎ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারা থাকে, আদালত যদি সবগুলার বিচার না করে, যদি 3টা ধারা ছিল 2টার বিচার করছে, একটার বিচারে সাজাও দেয় নাই, খালাসও করে নাই, তাহলে ধরে নিতে হবে ওটা কি আছে, স্থগিত আছে। যে কোনো সময় ওটার আবার বিচার করতে পারে। বাট যেটা স্থগিত আছে, যে মামলা করেছে সে যদি সেটা কি করে প্রত্যাহার করে নাই, তাহলে আসামি ওই অভিযোগ থেকে কি পাবে, খালাস পাবে। উল্টা বলেন বিথিকা, তারে বসে উল্টা পাল্টা বলেন কেন? আদালত অবশ্যই খালাস দিতে পারে, প্রত্যাহার করলে খালাস। আর আদালত তো খালাস ওইটাই তো স্থগিত থাকছে, বিচার শেষে তো দণ্ডও দিতে পারে, খালাসও দিতে পারে। বুঝেন নাই? একটু পরে 240 ধারা, একাধিক চার্জের একটিতে দণ্ডিত হওয়ার পর অবশিষ্টগুলোর অব্যাহতি। ফৌজদারি কার্যবিধি 240 ধারা মতে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একের অধিক অভিযোগ গঠন করা হয়, মানে তার বিরুদ্ধে চার্জ কয়টা, অনেকগুলা, একটি বা একের অধিক অপরাধে দণ্ড দেওয়া হয়, তখন অবশিষ্ট অভিযোগ সমূহ প্রত্যাহার করা হলে আসামিকে উক্ত অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে বলে কি হবে, গণ্য হবে। যখন কোনো ব্যক্তি বিভিন্ন অপরাধের জন্য অভিযুক্ত হয় অথবা তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়, তখন এই ধারা প্রযোজ্য। মামলা প্রত্যাহার বা আন্ডারলাইন করবেন, স্থগিত না করা পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি অভিযোগের ভিত্তিতে রায় দিতে এবং খালাস বা শাস্তির আদেশ প্রদান করতে বাধ্য। এর মধ্যে আমরা একটা ধারা পড়ি নাই, সেটা হলো 235-3। আপনাদের প্রয়োজন নাই, বেশি পড়তে গেলে মাথা আবার আওলাই যাবে। আমি যা যা চার্জ নিয়ে পড়লাম সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, বই দেখেন না, আমি যা যা বলি, যা যা পড়ছি সবাই একটু মাথায় সেট করে দিই। দেখেন অনেকক্ষণ ক্লাস হলো আজকে। বিষয়টা হলো চার্জ অর্থ কি। চার্জ হলো একটা মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে, ফৌজদারি মামলায় সেটার উপর চার্জ গঠিত হয়। ফৌজদারি মামলায় চার্জ গঠনের পরেই মামলার বিচার শুরু হয়। চার্জ সম্পর্কে আলোচনা করছে 221 থেকে 240। এটা হলো ফৌজদারি কার্যবিধির 19তম অধ্যায়। সমন মামলার ক্ষেত্রে অবশ্যই, ওয়ারেন্ট মামলার ক্ষেত্রে অবশ্যই লিখিত চার্জ গঠন করতে হবে। সমন মামলার ক্ষেত্রে লিখিত চার্জ নাও গঠন করতে পারে। আচ্ছা, চার্জের উপাদান কি কি? চার্জের উপাদান সমূহ হতে পারে, আদালত চার্জ গঠনের সময় অপরাধের নাম লিখবে, কোন সময় কোন স্থানে লিখে করেছে সেটা লিখবে, কোন তার পূর্ববর্তী দণ্ড আছে কিনা সেটা লিখবে, তারপরে আপনার যে অন্যান্য যে বিষয়গুলো আছে, যে আইনের ধারা লিখবে, আইনের নাম লিখবে, এবং কিছু কিছু অপরাধ আছে, প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান, সরকারি কর্মচারীকে বাধা দান, এগুলো অপরাধের নামের সাথে সাথে কি উপায় ঘটেছে সেটাও লিখবে। 224 ধারায় বলা আছে যে অপরাধে চার্জ গঠিত হয়েছে সেই যে আইনে চার্জ গঠিত হয়েছে সেই আইন অনুসারে শব্দের ব্যাখ্যা করতে হবে। কত? 224। 227 ধারায় বলেছে যে চার্জ রায় ঘোষণার পূর্ব পর্যন্ত পরিবর্তন বা নতুন চার্জ গঠন করা যায়। 228 বলেছে চার্জ পরিবর্তনের ফলে যদি কেউই ক্ষতিগ্রস্ত না হয় বিচার চলবে। 228। 229 বলেছে চার্জ পরিবর্তনের ফলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় বিচার স্থগিত থাকবে। 229। এবং একটা জিনিস মনে রাখবেন, চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠনের ফলে যেই সংক্ষুব্ধ হোক না কেন প্রতিকার কি? রিভিশন। আচ্ছা, চার্জ পরিবর্তনের ফলে সাক্ষীরা রিকল করবে 231 ধারায়। 200 কত ধারায়? 31 ধারায়। এছাড়া ফৌজদারি কার্যবিধির 540 ধারায় রিকল আছে। চার্জে ভুলের পরিণতি বলেছে 225 আর 232। চার্জে যদি ভুল থাকে, ওই ভুলটা যদি আপনার ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে তা গুরুতর বলে বিবেচিত হবে না। 225। চার্জে যদি ভুল থাকে সেটা যদি ন্যায় বিচার ব্যাহত হয় তাহলে তা গুরুতর বলে বিবেচিত হবে। আপিল আদালত বা হাইকোর্ট ডিভিশন রিভিশন ক্ষমতা প্রয়োগকালে সেই চার্জটাকে বাতিল করতে বা সাজাটাকে বাতিল করতে পারে এবং নতুন চার্জ গঠনের নির্দেশ দিতে পারে। এবং 232 ধারায় কোয়াশ শব্দটার উল্লেখ আছে।
233 ধারায় বললো যে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক পৃথক চার্জ গঠন। পৃথক পৃথক চার্জ মানে হলো পৃথক পৃথক মামলা। এক জায়গায় চুরি করছে, এক জায়গায় ব্যভিচার করছে, মামলা কয়টা? দুইটা, চার্জ দুইটা। 233 এর ব্যতিক্রম আলোচনা করেছে 234, 235, 236, 239। 234 এ বলেছে একই প্রকৃতির তিনটা অপরাধ কতদিনের মধ্যে করলে? 1 বছরের মধ্যে। কয়জন ব্যক্তি? একজন। 235 এর একে বলেছে যে একই কার্য প্রক্রিয়ায় একজন ব্যক্তি একাধিক অপরাধ করলে, যে বাসায় চুরি করেছে, সেই বাসায় ব্যভিচার করেছে, সেই বাসায় আগুন ধরাই দিছে, এই তিনটা অপরাধের বিচার, তিনটা চার্জ, কিন্তু বিচার করা যাবে একই মামলায়। 235 এর 1। 235 এর 2 এ বললো যে কাজ করতে একটা, কিন্তু দুইটা ধারার অপরাধের সংজ্ঞায়িত, দুইটা ধারাই তার বিচার করা যাবে। 235 এর 2। 236 এ বলছে যদি কোন অপরাধ করেছে এটা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়, তাহলে যতগুলা নিয়ে সন্দেহ হয়েছে সবগুলা নিয়ে চার্জ গঠন করবে, অথবা যে কোনো একটা। তবে যদি একটাই চার্জ গঠন করে তাহলে পরবর্তীতে বাকিগুলো আর বিচার করা যাবে না। ঠিক আছে। 237 এ বললো যে যে অপরাধে চার্জ গঠন করছে সাক্ষ্য প্রমাণে যদি জানা যায় যে সে ভিন্ন অপরাধ করেছে, তাহলে সেই ভিন্ন অপরাধের জন্য তাকে সাজা দেওয়া যাবে। চার্জ গঠন না করেও সাজা দিলে সেটা অবৈধ হবে না। 237। 238 এ বললো যে যে অপরাধের জন্য চার্জ গঠন করা হয়েছে গুরুতর, তার সাথে যদি লঘুতর অপরাধ করে তাহলে সেটাই সাজা দিলে সেটা অবৈধ হবে না। 238। 239 এ বললো 7 শ্রেণীর ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করে বিচার করা যাবে। একই কার্য প্রক্রিয়ায় একটা অপরাধ করছে একাধিক ব্যক্তি, 1। যে অপরাধ করছে, যে সহায়তা করছে, 2। 234 এর অপরাধ যদি একাধিক ব্যক্তি করে, 3। 235 এর 1 এর ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি করে, কত? 4। এরপরে আপনার চুরি যে করে আর চোরাই মাল যে রাখে, দুইজনের ভিতরে একসাথে করা যাবে। চোরাই মাল যে রাখে, চোরাই মাল যে লুকিয়ে রাখে, দুইজনের ভিতরে একসাথে করা যাবে 6। আর 12 নং অধ্যায়ের মুদ্রা সম্পর্কিত অপরাধ যে করে আর যে সহায়তা করে, বিচার একসাথে করা যাবে। এবং সবশেষে যে 240 ধারা, সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি একাধিক ধারায় কোনো মানে চার্জ একাধিক, মামলা একটা, তো দুইটা ধারায় সাজা দিছে, আর একটা ধারা বিচার হয় স্থগিত থাকবে, নাহলে সাজা দিবে, নাহলে কি হবে? খালাস হবে। যদি স্থগিত থাকে তাহলে পরবর্তীতে যে কোনো সময় ওটার বিচার করতে পারে। তবে রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ যদি মনে করে যে ওটা আমরা প্রত্যাহার করব, তাহলে প্রত্যাহার করলে আসামি খালাস পেয়েছে বলে গণ্য হবে। 240। বলেন তো বিকল্প চার্জ কত ধারায়? কত ধারায়? 236। ধন্যবাদ। আজকের পরীক্ষাটা আর অনুষ্ঠিত হচ্ছে না, আজকে পর্যন্তই থাক। আগামী দিন আসেন, চার্জ ভালোভাবে পড়ে আসবেন।